সাইমা বেরিয়ে সোফায় গিয়ে বসল। তমাল বাইরে গেছে। আনিস সাহেবও নেই। নন্দিনী বসে বসে টিভি দেখছিল। সাইমাকে বসতে দেখে তার দিকে ফিরে তাকিয়ে হাসল। বলল, তুমি যে এত ভালো চিকিৎসা জানো, আমি ভাবতেই পারিনি জানো। সাইমা ভ্রু কুঁচকে ফেলে তা শুনে, এই, ইনসাল্ট করছো নাকি? আরে না, ধুর বোকা, ইনসাল্ট করব কেন? বরং মনে মনে তৃপ্তি পাচ্ছি। তুমি তো জানো না খালার জন্য আমার মায়ের সঙ্গে আমার কতটা দূরত্ব বেড়েছে। সাইমা একটুক্ষণ চুপ করে থাকল। নন্দিনী দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আমাদের বাসার পাশেই যেহেতু খালারা ছিলেন, তাই মা আর খালার ভেতর একদম গলায় গলায় খাতির টাইপ সম্পর্ক হয়ে গিয়েছিল। একজন আরেকজনের বোন ব্যতীত সুখ দুঃখের ভালো রকমের সঙ্গী হয়ে ওঠে। আম্মা সব ব্যাপারে খালার রায় নিতেন। তার সাংসারিক কর্মকাণ্ডে, আমাদের লালন পালনে, এমনকি আব্বার সাথে দাম্পত্য জীবনের ব্যাপারেও। আব্বা এই ব্যাপারটা একেবারেই পছন্দ করতেন না। আম্মাকে প্রচুর বুঝাতেন। বলতেন, কারো সঙ্গে তুলনা দিয়ে জীবনে ফার্স্ট হওয়া যায় না সালমা। সব সময় পেছনেই পড়ে থাকতে হয়। নিজের গতিতে এগোয়। দেখবে হার জিত যাই হোক, ভালো থাকবে। আম্মা শুনতেন না। আব্বার সাথে ঝামেলা হতো এসব নিয়ে। আমার পড়াশোনা, লালন পালন, কোথায় পড়ব, কোন টিচারের কাছে কোচিং করব, কোন জামাটা পরব, পিকনিক যেতে পারবো কিনা, এভরিথিং সব ডিসিশন খালা আম্মার পেছনে বসে কলকাঠি নাড়াতেন। আস্তে আস্তে মা আর আমার ভেতর দূরত্ব তৈরি হলো। আম্মা আমাকে কোনোদিন বুঝতেই চাইতেন না জানো। আমি যাই বলতাম তাই ভুল। যা করতাম তাই রং। আমাকে এত শাসনে রাখতেন, আমার সহ্য হতো না। মাঝে মাঝে খুব কাঁদতাম। আম্মা তখন গায়ে হাত তুলতেন। আমার আর তুতুলের জীবনটা যদি অর্ধেক নষ্ট হয়ে থাকে, তবে এর পেছনে খালার হাত 100-100। তিনিই আমাদের দু ভাই বোনের জীবন থেকে মায়ের মমতা, আদর, ভালোবাসা সবকিছু ছিনিয়ে নিয়েছেন। তুতুল তোমার ভাই? হ্যাঁ, আমার 5 বছরের ছোট। দেশের বাইরে আছে। ও আর কোনোদিন বাংলাদেশে আসবেও না বোধ হয়। আম্মার সঙ্গ ওর একেবারেই পছন্দ না। আর বাবার মৃত্যুর পর আঙ্কেল আর নেই। নন্দিনী ভাবলেশীন চোখে মুখ তুলে তাকালো। দিক মাথা নাড়িয়ে বলল, না, বাবা 7 বছর আগেই মারা যান। বাবার চলে যাওয়ার পর থেকে আমি আরো একা হয়ে গেছি। পারিবারিক শান্তি বলতে আর কিছুই অবশিষ্ট নেই। আম্মা কখনোই চান না আমার সঙ্গে পাবনের ছাড়াছাড়ি হোক। এর আগেও একবার পাবনের বাসা থেকে সোজা নিজের বাড়ি গিয়ে উঠেছিলাম। আম্মা মারধর করে, গালাগাল করে বের করে দিয়েছিল। পাবনের কাছে বাধ্য করেছিল ফিরে যেতে। তার মতে, সব ছেলেরাই এমন স্বভাবের হয়। বাইরেই যাই করুক, ঘরে আমাকে ভরণপোষণ দিচ্ছে, মেয়েকে আদর করছে, আর কি দরকার আমার? এক সময় ঠিকই এসব থেকে ফিরে আমার কাছেই আসবে নাকি? আর সেই পর্যন্ত মুখে তালা রে আমার ধৈর্য ধরা উচিত। আচ্ছা সাইমা তুমি বলো তো, এটা কোনো মায়ের কথা হতে পারে? আমার জায়গায় যদি তুমি থাকতে, তুমি কি সহ্য করতে? একদিন ও সহ্য করতে, বলো? সাইমা তড়িৎ বেগে মাথা নাড়ালো। কখনো না। একদিন তো দূর, যখন যে মুহূর্তে জানতাম, সেই মুহূর্ত থেকে আমি মানুষটাকে বিদায় করে দিতাম। ভালোবাসা অথবা বিশ্বাস, এসব অনেক দামি ভাই। যাকে তাকে দিয়ে শেষ করতে হয় না। নন্দিনী মৃদু শ্বাস ফেলল। তুমি খুব স্ট্রং সাইমা। আর আমাকে দেখো, আমি তারপরও ধৈর্য ধরতাম যদি না পাবন নিজে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো। আমি পাবনকে। নন্দিনীর গলা ধরে আসে। সে কথা থামিয়ে এক হাতে চোখ মুছে নিল। সাইমা ওর হাতের উপর এক হাত রেখে আশ্বাস দেওয়া কণ্ঠে বলল, মন খারাপ করো না। প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। তোমাকে একদিন কোনো না কোনো ভাবে ঠিক পূর্ণ করে দিবে। থ্যাঙ্কস। আচ্ছা আমি গিয়ে খালাকে দেখে আসি। সকাল থেকে না খাওয়া। তোমার দেওয়া কিছু খাবেও না। দেখে আসো। আর হ্যাঁ আমরা একটু শপিং এ বেরোবো কিন্তু। দুপুরের পরপরই ওকে? শপিং? নন্দিনী একটু অবাক হলো। সাইমা গলার স্বরে খাদে নামিয়ে বলল, এসব হচ্ছে তালবাহানা। আমি চাই কেউ জ্বলতে জ্বলতে শহীদ হয়ে যাক। নন্দিনী হেসে ফেলল কথা শুনে। তারা চিহ্ন। রোজিকে ভেটকি মার্কা হাসি দিয়ে চেয়ে থাকতে দেখে কুলসুম বেগম নিজের ফুল ফর্মে ফিরে এলেন। একটা রামধমক দিলেন তাকে। চাইয়া চাইয়া দাঁত বের করতাছো স্ক্যান হারামজাদি। যা বাইর হ রুম দিয়া। তোর ঘর মুছা লাগবো না। বাইর হ। রোজি বালতি মোছনা ওভাবেই রেখে মুখ ভেঙচিকে বের হয়ে এলো। আর ঠিক তখনই নন্দিনী ঢুকল। গলার স্বর নরম করে বিনয়ের সঙ্গে বলল, কি হয়েছে খালা তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? মাত্রই তো জ্বর সারল। ও তুই বাইচা আছোস? কুলসুম বেগম এমন ভাব করলেন যেন আকাশ থেকে পড়েছেন। নন্দিনী ভ্যাবাচ্যাকা খেল তা দেখে।
আমার আবার কি হবে? আমি যে আছি না রছি, তুই তো একবার খোঁজ নেস নাই। কিন্তু তোর লাঙের লগে ঠিকই গুজুর গুজুর, ফুসুর ফুসুর করার সময় পাইতাছ। তুই কি ভাবছস, আমি কিছু চোখে দেখি না, কানে শুনি না? এসব তুমি কি বলছো খালা? ভাবির সঙ্গে গল্প করাতেও দোষ? না, সব দোষ আমার। আমার দোষ যে ওই মা তারা চিহ্ন রে আনছিলাম ঘরের বউ কইরা আর আরেক মা তারা চিহ্ন রে জায়গা দিছিলাম থাকার লিগা। ওরে তো বাইর করুমি, তার আগে তুই আমার ঘর থেইকা বাইর হ। এক্ষুনি, এই মুহূর্তে বাইর হবি। গাট্টিবস্তা যা আনছস সব নিয়া বিদায় হ। আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় ও আমি যেন তোরে না দেখি। নন্দিনী স্তব্ধ হয়ে গেল এমন আচরণে। চোখ মুহূর্তে ভিজে উঠে। সাইমার মতো অত শক্ত হৃদয় ওর নেই। আর না আছে কথার পিঠে জবাব দেওয়ার সাহস। শুধু পারে ভোসভোস করে কেঁদে ভাসাতে। মাঝে মাঝে আফসোস হয় তার, এত ভোতা মন নিয়ে কেন জন্মেছিল এই নিষ্ঠুর পৃথিবীতে। কি হলো, সঙ্গের মতো দাঁড়ায় আছোস কেন? কি ভাবতাছোস আমার মন গলব? না, আমার মন পাথর দিয়া বান্ধানো। আমি আমার পোলারে বাইর করতে 2 সেকেন্ড নিমু না। আর তুই কোন ক্ষেতের মূলা? লজ্জা শরম থাকলে বাইর হ, এক্ষুনি বাইর হ নন্দিনী। আর তোর মায়েরে ফোন দিয়া জাকওনের কইতেছি। নিজের সংসার ভাইঙ্গা এইনে আইয়া আরেক মা তারা চিহ্ন রে ফুসলায় দাও। তার লগে জোড়া বান্ধ, তোর জোড়া আমি ছুটাইতেছি। বাইর হ তুই। কুলসুম বেগম সারের মতো চেঁচালেন। বিছানা ছেড়ে উঠে এসে নন্দিনীর গায়ে প্রবল বেগে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেওয়ার চেষ্টা করতেই পেছনে রোজি এবং সাইমাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সাইমা এগিয়ে আসে, শক্ত করে পড়ে যেতে নেওয়া নন্দিনীকে ধরে সামলালো। তারপর অগ্নি চোখে কুলসুম বেগমের দিকে তাকিয়ে বলল, আপনার সাহস হয় কি করে ওকে এভাবে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার? মানছি আপনি এই ঘরের কর্ত্রী। তাই বলে যা ইচ্ছা তাই করতে পারবেন? এই লিগ্যাল ডকুমেন্ট কে দিয়েছে আপনাকে শুনি? বাংলাদেশের কোন আইনে পাশ করিয়েছেন বলুন আমাকে। আবার আবার উনার সামনে দাঁড়িয়ে গলা চড়াও করা, আঙুল তুলে তার দিকে তাক করা, কৈফিয়ত চাওয়া, তেজপূর্ণ চিৎকার করা। কুলসুম বেগমের মনে হলো, তার মাথার মগজ এই মুহূর্তে ফেটে চারদিকে ছড়িয়ে পড়বে। তীব্র যন্ত্রণা বোধ হচ্ছে, সেই সঙ্গে সমস্ত শরীরে একটা চিরবিরানি রাগ ছড়িয়ে পড়েছে। যেন সহস্র বিষ পিঁপড়া কুটকুট করে কামড়াচ্ছে। তিনি এগিয়ে এসে সাইমার আঙুলটা চেপে ধরলেন। এত জোরে চাপ দিলেন যেন পারলে এই মুহূর্তে ভেঙেই ফেলতেন। সাইমা সামান্য গুমিয়ে উঠল। পরমুহূর্তেই ঝাড়া দিয়ে শাশুড়ির হাত থেকে নিজের আঙুল বাঁচাল। কুলসুম বেগম চিবিয়ে চিবিয়ে বললেন, এমনে ধইরা তোমার গলাটা ভাঙতে আমার 2 মিনিট লাগবো না তমালের বউ। চুপচাপ তোমার নাটক সহ্য করতাছি দেইখা ভাইব না আমি ভালো হইয়া গেছি। সাইমা ভ্রুকুটি করে, টিটকারির সুরে বলে, লেজকা টলেই কুকুর কামড়ানো ভুলে যায় না, এইটা আমিও জানি আম্মা। কুকুরের স্বভাব কিছু দিয়েই পরিবর্তন করা যায় না। তমালের বউ, তুমি আমারে কুত্তা বললা? আপনার তো ভালোই বিবেক বুদ্ধি আছে। আপনি নিজেই মিলিয়ে নিন। নন্দিনী, চলো এখান থেকে। ঘাবড়িও না, আমিও দেখব, কে তোমাকে এখান থেকে বের করে। আমার সাথে লাগতে আইলা তমালের বউ? তোমার মতো কত গুলারে এই পায়ের তলায় পিষা ফেলছি। ও বাবা তাই বুঝি? ওগুলো বোধ হয় ভোদাই ছিল, ঠিক আপনার মতো, জ্ঞানবুদ্ধি হাঁটুতে থাকতো বার ভাব থাকতো সর্বসেরা। আমার জ্ঞানও আছে, বুদ্ধিও আছে আর সেগুলো কোথায় কিভাবে ইউজ করতে হয়, আমি সেইটাও জানি। আপনি যদি আমাকে পায়ে পিষতে আসেন, তাহলে ব্যথা আপনার পায়ে হবে, আমার গায়ে না। আর এখন শুধু নারী নির্যাতনের মামলা স্বামীকেই দেওয়া হয় তা না কিন্তু, শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর, যে কাউকে দেওয়া যায়। শাশুড়িকে একটু বেশি বেশি করে দেওয়া যায়। আজকালকার সবাইই জানে, শাশুড়িগুলো কি পরিমাণ হার বজ্জাত হয়। কুলসুম বেগম সাপের মতো ফোঁসফোঁস করতে লাগলেন। যেন তার লেজে কেউ পাড়া দিয়ে চলে গেছে এবং তাকে সে একটা কামড় পর্যন্ত দিতে পারেনি। সাইমা নন্দিনীকে নিয়ে চলে যেতেই তিনি ফোন হাতে নিলেন। আজ এই মেয়ের সবগুলো পাখা গুনে গুনে কাটবেন তিনি। তারা চিহ্ন। নন্দিনী কাঁদছে। বাইরে উত্তপ্ত রোদ। বেলা গড়িয়েছে দুপুরের অনেক পর। তবু রোদের তাপে ঝলসে যাচ্ছে প্রকৃতি। সাইমা এসির টেম্পারেচারটা আরেকটু কমিয়ে দিয়ে নন্দিনীর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তমাল কল করেছিল। কোনো এক বন্ধুর সঙ্গে আছে। ফিরতে সন্ধে হবে। সাইমা আপত্তি করেনি। বিয়ের আগেও তমালকে তার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আজ বিয়ের পরেও দিবে। আজকাল সম্পর্কের স্বাদ খুব দ্রুত তিতকুটে হয়ে যাওয়ার পেছনে একটি বড় কারণ, সম্পর্কের গণ্ডি ছোট করে ফেলা। একটি বৃত্তকে কেন্দ্র করে সবসময় ঘুরে বেড়ানো। যার ফলে কয়েকদিন যেতেই মানুষের জীবনে একঘেয়েমি, ফিকে ভাব চলে আসে।
তখন মানুষ নতুন কিছু চায়, পুরনোকে অপছন্দ করে। এই ছোট্ট বিষয়টা কেউ স্বীকার করতে চায় না। তারা পসেসিভ স্বভাবকে ভালোবাসার অত্যাচার বলে চালিয়ে দেয়, আর দিন দিন মানসিকভাবে ভারসাম্যহীন হতে থাকে। সাইমা এমন কিছুই করতে চায় না। সাইমা নন্দিনীর পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। কণ্ঠ নরম করে বলল, কেঁদো না, এভাবে কাঁদলে কোনো কিছুই সমাধান হবে না নন্দিনী। তোমাকে শক্ত থাকতে হবে, আর তোমার খালাকে তো তুমি আমার চেয়ে বেশি চেনো। অযথাই উনার এই বিহেভের জন্য নিজে কষ্ট পাচ্ছ। নন্দিনী মুখ তুলে তাকালো, কান্নারত কণ্ঠে বলল, বাবা চলে যাওয়ার পর আজ এই প্রথম আমার নিজেকে এতটা অসহায় লাগছে। বাড়ি ফিরিনি, মায়ের কারণে। আর এখানেও বা খুব ভালো আছি কি? আজ যদি বাবা থাকতো, কারো সাহস হতো না আমাকে এইভাবে ট্রিট করার। এই কথা বলে শব্দ করে কেঁদে ওঠে সে। সাইমা কি বলে সান্ত্বনা দেবে, ঠিক বুঝে উঠতে পারে না। নন্দিনীর জায়গায় সে নিজে থাকলে কি করত? তার যদি এমন বাবা মা না থাকতো এবং তার আপন খালা এই ধরনের আচরণ করত, তবে তার করণীয় কি ছিল? অনেক কিছুই ছিল, সেগুলো নন্দিনী বুঝতে পারছে না। সাইমা মনে মনে সিদ্ধান্ত নিল, সে অতি দ্রুতই নন্দিনীকে এই পরিস্থিতি থেকে বের করে আনবে। কলিং বেলটা পরাপর কয়েকবার বেজে ওঠে। নন্দিনী কান্না থামায় একটু। সাইমা ভাবল, আনিস সাহেব এসেছেন বোধ হয়। কিন্তু ক্ষণকাল বাদেই যখন ঘরে কুলসুম বেগমের পেছনে পেছনে সালমা বেগম এসে ঢোকেন, তখন নন্দিনী সহ সাইমাও অবাক হয়ে গেল। নন্দিনীর বুকের ভিতর হাতুড়ির বাড়ি পড়ছে। সে অস্ফুটে কি যেন উচ্চারণ করে। সাইমা সালমা বেগমকে এর আগে দেখেননি। ওদের বিয়েতে আসেননি তিনি। তবুও নন্দিনীর ভয়ার্ত মুখ দেখে বুঝতে একটু অসুবিধা হলো না। সাইমা নিজে থেকে এগিয়ে এসে বিনয়ের সঙ্গে সালাম প্রদান করে। আসসালামু আলাইকুম খালাম্নি। সেদিকে সালমা বেগম পাত্তাও দিলেন না, বরং বড় বড় পা ফেলে নন্দিনীর সম্মুখে এসে দাঁড়ালেন। হাত ছেড়ে বললেন, শেষ পর্যন্ত আমার মুখে চুনকালি মাখিয়ে তোর শান্তি হলো না রে? নন্দিনী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সালমা বেগম মেয়ের বাহু ধরে ঝাঁকাতে লাগলেন। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কোন সাহসে তুমি এ কাজ করলে? পাবন আমাকে কিচ্ছু জানায়নি। তোমার খালা যদি ফোন না করত, আমি জানতেই পারতাম না আমার মেয়ে কারো অনুমতি না নিয়েই তার ঘর সংসার সন্তান সব পায়ে ঠেলে বেরিয়ে এসেছে। এত সাহস তোমায় কে দিল নন্দিনী? এই সমাজে একজন ডিভোর্সি মেয়ের জায়গাটা কোথায়, তা জানা সত্ত্বেও তুমি এমন একটা কাজ কি করে করতে পারো? পাবনের মতো ছেলে তো সাত কপালের ভাগ্য করে পেয়েছিলে। এবার কার গলায় ঝুলতে চাও বলো? নন্দিনী কাঁদে, চোখে বন্যার পানি। কিন্তু শব্দ হলো না, নিঃশব্দে কলকল জলের স্রোতের মতো বয়ে যেতে লাগল। কুলসুম বেগম ঠোঁট কামড়ে এতক্ষণ দাঁড়িয়েছিলেন। এবার তিনিও এগিয়ে এলেন। বোনের কথার তাল ধরে মধ্যখানে বলে উঠলেন, আমার কাছে আইছে পড়ে ভাবছি 2 দিন থাক, বুঝাইয়া তারপর পাঠাই দিমু বাতরে জানামু। কিন্তু ঘোড়া তো লাগাম ছাড়া হইয়া যাইতেছিল, তাই তোরে তাড়াতাড়ি ডাইকা আনলাম। আমার সংসার তো একজনে খাইতেছে, তার ইন্ধনে তোর মাইয়াও নিজের সংসার খাওয়ার লিগা উইঠা পৌড়া লাগছে। এহনো সময় আছে, নিয়া যা। ওরা হচ্ছে ছোট মানুষ, ওগো ভালোমন্দ বোঝার মতো বুদ্ধি এখনো হয় নাই। সাইমার মুখ ছুটে গেল ঠিক তখনই। 2 বোনের ভিত্তিহীন কথাবার্তা শুনে নিজের ঠোঁট আটকে রাখার মতো শক্তি তার কাছে নেই। সে জোরালো কণ্ঠে বলে উঠল, এক সন্তানের মা নাকি নিজের ভালোমন্দ বোঝে না? হাস্যকর চিন্তাভাবনা আপনাদের। সালমা বেগম রুক্ষভাবে বললেন, তোমার মুখ তোমার শাশুড়ি অবধি চালাও, আমাকে শোনাতে আসবে না মেয়ে। কেন? আপনাকে শোনালে আপনি কি করবেন? আমার ঘরে এসে যাতা করবেন আর আমি ঠোঁটে আঙুল গুজে চুপচাপ তামাশা দেখব? আমার মেয়ের সাথে আমি যাতা করতেছি? অবশ্যই করছেন। আপনার মেয়ে বলে কি সে মানুষ না? তার নিজের মতামত, পছন্দ অপছন্দ, ইচ্ছে অনিচ্ছে কোনো কিছুই নেই? আপনার যা ভালো লাগবে তাই নন্দিনীর উপর চাপিয়ে দিবেন। আর মানুষের কথায় নাচা একটু বন্ধ করুন। নিজের চিন্তাভাবনাকে সমৃদ্ধি করুন। তা না করে অন্য কে কি বলল, কি করল, সেসব ভেবে ভেবে নিজেও মানসিক রোগী হইছেন আর মেয়েটাকেও মানসিক রোগী বানাচ্ছেন। সালমা বেগম হতভম্ব মুখ করে তাকালেন। আমি মানসিক রোগী? জি হ্যাঁ, আপনি কি সুস্থ স্বাভাবিক মানুষের মতো কাজ করছেন যে আপনাকে সুস্থ বলবো? আপনার মেয়ে দুধের শিশু না, এক সন্তানের মা, তার ভালোমন্দ বোঝার রাইট তার আছে। কাইন্ডলি তার লাইফে ইন্টারফেয়ার না করে তাকে সাপোর্ট করুন, এন্ড ডিসিশন নিতে সাহস দিন। নিজেরা হচ্ছে অসুস্থ প্রজন্ম, সন্তানদের বানাচ্ছেও তাই। সালমা বেগম একটা অদ্ভুত কাজ করে বসলেন। ঠাস করে সাইমার গালে চড় লাগিয়ে দিলেন। ঘরে উপস্থিত নন্দিনী, রোজি, কুলসুম বেগম তিনজনেই হতভম্ব হয়ে গেল তা দেখে।
তবে কুলসুম বেগমের মনে শান্তির শীতল পরশ বয়ে গেল। মনে মনে দাঁত কিরমির করে বললেন, আরও 2টা দে। অসভ্য মাইয়া। সালমা বেগম কণ্ঠ আসমানে তুলে গর্জন করতে লাগলেন যেন এইবার। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে অসুস্থ বলছো। আমাকে কি তোমার শাশুড়ি পাইছো যে ছেলের কারণে তোমার সব অত্যাচার মুখ বুজে সহ্য করে নিবে? তোমার বাবা মা কোন পরিবারের কেমন মেন্টালিটির মানুষ, আমি সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করছি। নেহাত একজন স্কুল শিক্ষিকা বলে, নইলে তোমার মতো মেয়ের জন্য এত সুন্দর ভাষার অপচয় আমি করতাম না। আর খবরদার যদি আমার মেয়েকে ফুসলে তার সংসারটা নষ্ট করে দিয়েছ তো আমি তোমাকে এবং তোমার পরিবারের কাউকে ছেড়ে কথা বলবো না। তারপর নন্দিনীর এক হাত শক্ত করে চেপে ধরে বললেন, তোর কারণে হাঁটুর বয়সী মেয়ের থেকে আমাকে কিসব শুনতে হলো? তোর মন ভরেছে এবার, চল। তিনি নন্দিনীকে টেনে হিঁচড়ে জোরজবরদস্তি করে নিয়ে চলে গেলেন। সাইমা তখনও গালে এক হাত দিয়ে দাঁড়িয়ে। তার জীবনে এই প্রথম কেউ তার গায়ে হাত তুলেছে। তার হঠাৎ করেই মনে পড়ে গেল একটি ঘটনার কথা। এসএসসির মাস 2 আগে টেস্টে অঙ্কে ভালো রকমের ডাউন রেজাল্ট এলো তার। মায়ের সে কি চিল্লাচিল্লি, বকুনি। রেগেমেগে 2-1 ঘা বসানোর পায়তারা করতেই বাবা এসে সাইমাকে আগলে নিলেন। গর্জন করে বললেন, খবরদার আমার মেয়ের গায়ে যদি একটা আঁচড় ওপরে, তোমার কিন্তু খবর আছে। মা মুখ ভেঙিয়ে জবাব দিলেন, হ, আসমানের পরি না তোমার মাইয়া। বাবা সাইমাকে বুকে জড়িয়ে বললেন, তার চাইতেও বেশি। আর সেই পরীর চাইতেও বেশি মেয়ের গালে আজন্য কেউ চড় দিয়েছে, যার সঙ্গে তার সম্পর্কটা কোথাও পরিমাপ করা যায় না। সাইমা কি করবে? কাঁদবে, নাকি মেনে নিবে, নাকি এর পাল্টা উত্তরে কিছু বলবে? কিন্তু কিভা বলবে? কুলসুম বেগম মিটিমিটি হাসি হেসে ঘর থেকে বেরোতে বেরোতে রোজিকে উদ্দেশ্য করে বললেন, অতিবার বাড়লে এমনই ঝড়ে রতে হয়। কথাটা তোর বাপ মায় মনে হয় শিখাইতে ভুইলা গেছিল রে রোজি। আয়, তেল গরম কইরা নিয়ে আয়। আমার গাটা ম্যাজম্যাজ করতাছে। পুরা শৈল ডয়লা দিবি। মনে অনেক আরাম লাগতেছে রে রোজি, আয় চালু আয়। কুলসুম বেগমের পেছনে পেছনে রোজি মুখ কালো করে বেরিয়ে গেলেন। সাইমা দাঁড়িয়ে রইল একা একা। তমাল বাড়ি ফিরল অনেক রাত করে। কলিং বেলে যখন চাপ দিল তখন ঘড়ির টায় প্রায় 1টা বাজতে চলেছে। সে একটু চিন্তিত। সাইমাকে বেশ কয়েকবার ফোন করেছে, মেসেজ করেছে, কিন্তু কোনো রেসপন্স পায়নি। ওদিকে বন্ধুদের পাল্লায় পড়েছিল, ফিরতেও পারছিল না বাড়িতে। বিয়ে উপলক্ষে সবাইকে পুরান ঢাকার কাচ্চি ট্রিট দিয়ে তবে আসতে হলো। তৃতীয়বার কলিং বেল চাপার সময় সাইমা এসে দরজা খুলে দিল। দুঃখিত গলায় বলল, ঘুমিয়ে পড়েছিলাম, সরি। তমাল ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আমি সরি, এত দেরি করে ফেললাম। ফ্রেন্ডরা এমন ভাবে ধরল না। সবাইকে ট্রিট দিয়েছি জানো। হুম, ভালো। সাইমা দরজা আটকে বেডরুমে চলে গেল। তমাল ঢুকলো পিছু পিছু। খেয়ে এসেছ নিশ্চয়ই। হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। ফ্যানের নিচে ঘর্মাক্ত শরীরটা মেলে দিয়ে বসল তমাল। বলল, তবু কয়টা ভাত দাও। রিচ ফুড আমার সয় না জানো তো। অল্প করে খেয়েছি। আচ্ছা, ফ্রেশ হয়ে এসো, আমি রেডি করছি। তমালের মনের ভিতরটা খচখচ করছে। খেতে বসেও দেখল সাইমা ভীষণ চুপচাপ। আগ বাড়িয়ে তেমন কিছু বলছে না, টুকটাক প্রয়োজনীয় ছাড়া। তমাল একবার জিজ্ঞেস করল, তোমার ফোন কই থাকে? কতগুলো কল দিলাম, মেসেজ করলাম। সাইমা শুধু বলল, একটু ব্যস্ত ছিলাম। এরপর ডালের বাটি হাতে রান্নাঘরে চলে গেল। শুতে এসেও তমালের অস্বস্তি কমল না। সাইমা অন্যরকম হয়ে আছে, কেমন নির্জীব, যেন শরীরে প্রাণ নেই। টানটান হয়ে শুয়ে রইল এবং খুব দ্রুত ঘুমিয়েও পড়ল। ওর গায়ের উপর একবার হাত রেখেছিল তমাল, সাইমা খুব সন্তর্পণে সে হাত সরিয়ে দিল। যেন ঘুমের ঘোরে সরিয়েছে। তমাল সবই বুঝল কিন্তু এমন করার কারণটা খুঁজে পেল না। 7-5 ভাবনা মাথায় নিয়ে সেও একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল ভোরের আগে আগে। কারো ফোপানির আওয়াজে। তমাল নিভু নিভু চোখ মেলে দেখল সাইমা বসে আছে এবং হাঁটুতে মুখ গুজে কাঁদছে। তমাল হতভম্ব হয়ে গেল। তড়িঘড়ি করে উঠে বসে জানতে চাইল, সাইমা, এই সাইমা, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখছো? কাঁদছো কেন? সাইমা কথা বলো, আমার টেনশন হচ্ছে তো। সাইমা কিছু বলে না, কেঁদে চলে। তমাল ওকে বুকে আগলে নেয়। বুঝতে পারে না কি হয়েছে, তবে কিছু একটা হয়েছে সে ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত হয়। তমালের এক বন্ধু বলেছিল, যখন কেউ কাঁদে তখন তাকে কাঁদতে দিতে হয়। কেঁদে মন হালকা হলে সে নিজে থেকেই খুলে বলে সবকিছু। তাই তমাল সাইমাকে সময় দিল। প্রায় অনেকক্ষণ তমালের বুক আঁকড়ে ধরে কেঁদে কেঁদে নিজেকে একসময় সামলে নেয় সে।
সোজা হয়ে বসে ঘন ঘন নিঃশ্বাস টেনে নারীর গতি স্বাভাবিক করে। ওড়না দিয়ে মুখটা ভালো করে মুছে নিল। গলার স্বর ভেঙে গেলেও খুব জোর স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আমাদের এই সিদ্ধান্তটা খুব বড় একটা ভুল ছিল তমাল। আমরা বোকার মতো একসাথে থাকতে চেয়েছি। তমালকে হতবুদ্ধি দেখালো। হঠাৎ করে এমন কথা বলছো কেন? সাইমা, কিছু হয়ে থাকলে আমাকে বলো। আমি সলভ করছি। সলভ করার মতো কিছু হয়নি। বরং যা হচ্ছে তা আমাদের ভুল সিদ্ধান্তের ফলেই হচ্ছে। সাইমা, এসব বলো না। না তমাল, আমি আর কিছু ভাবতে পারছি না। আমি চেয়েছিলাম যুদ্ধ করতে, কিন্তু যুদ্ধ করে কতক্ষণ? যুদ্ধক্ষেত্রেও একসময় সাদা পতাকা উড়ে। কোনো এক পক্ষকে আপোষ করতে হয়। এখানে তোমার মা আমার সঙ্গে ভুলেও আপোষ করবেন না। আর আমি যদি করি, তিনি আমাকে এতটাই টর্চার করবেন যে তোমার আমার এই সম্পর্কটা লাস্ট অবধি টিকবে না। তমাল সাইমার মাথায় হাত রাখল। আশ্বস্ত গলায় বলল, এমন কিছুই হবে না। তুমি অতিরিক্ত ভাবছ। আমি একদমই অতিরিক্ত ভাবছি না তমাল। তমালের হাতটা মাথা থেকে সরিয়ে দিল এক ঝটকায়। উদ্ভ্রান্তের ন্যায় বলতে লাগল, কিচ্ছু ঠিক হবে না। আজকে তোমার মা কে থামিয়ে দিব, কাল তোমার মায়ের মতোই আরেকজন উঠে দাঁড়াবে। আমি কয়জনকে থামাবো তমাল? কয়জনকে আটকাবো? কতজনের সাথে যুদ্ধ করব বলো তো? নন্দিনীর মা এসে নন্দিনীকে নিয়ে গেছে। যাওয়ার আগে আমাকে দিয়ে গেছে। কি? তমাল হতবিহ্বল চোখে তাকালো। কি বলছো তুমি? তোমাকে দিয়েছে? কি মানে এর? সাইমা পুনরায় কেঁদে ফেলল। নন্দিনী যেতে চায়নি। ওর হয়ে আমি স্ট্যান্ড নিয়েছিলাম বলে তোমার খালা আমাকে। তোমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। আমাকে নিয়ে টিটকারি করলেন শেষে। তমাল, আমি আর কত সইব? এসবের জন্যই কি এসেছিলাম? তমাল বোকার মতো কতক্ষণ চেয়ে রইল সাইমার মুখের দিকে। সাইমা আবারও নিজেকে সামলে উঠল। পশ্চিম আকাশে ভোরের আলো ফুটেছে। তমালকে ওভাবে রেখেই সে খালি পায়ে এসে বারান্দায় দাঁড়ালো। গ্রিলে থুতনি ছুঁয়ে রেখে আবার চোখের জল বিসর্জন দিতে লাগল। ব্যাপারটা খুব ছোট একটা ঘটনা হতে পারে অন্যদের কাছে, কিন্তু তার কাছে মোটেই ছোট কোনো ব্যাপার নয়। বোধ হয় কুলসুম বেগম যদি এই পোপরটা দিতেন, তবু সাইমার এত কষ্ট অনুভব হতো না। তার ভেতরটা এক প্রকার জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। চেনা নেই, জানা নেই একজন এসে তাকে দিয়ে গেল, আর তা দেখে শাশুড়ি মায়ের কি উল্লাস। এই বাড়িতে সে কিভাবে সেফ থাকবে তাহলে? তমাল তো সারাক্ষণ তার পাশে বসে থাকবে না। আর থাকলেই বাকি যেটুকু স্টেপ নেওয়ার সে একা নিয়েছে, তমাল নেয়নি। নিজে থেকে গিয়ে মা কে দু কথা বলেনি। সাইমার ভেতরটা ভেঙেচুরে কান্না আসে। কেন সে এই বিয়েটা করতে গেল? বিয়ের পর থেকে তার জীবনের সব সুখ মুছে গেছে। যেদিকে তাকায় সেদিকেই দুঃখ আর অশান্তি। এই বাড়ির নিঃশ্বাস তার আর ভালো লাগছে না। অসহ্য লাগছে সবকিছু। হাঁপিয়ে উঠছে। কান্নারত সাইমাকে দেখে তমাল বারান্দা অবধি এসেও ফেরত চলে যায়। গিয়ে বিছানায় বসে বাকি সময়টুকু কারো চোখে ঘুম হয় না। জনেই ভগ্ন হৃদয় ভেবে চলে ভবিষ্যতের কথা। তারা চিহ্ন। কুলসুম বেগম আজ খুব ভালো মন নিয়ে ঘুম থেকে উঠেছেন। শরীর মন দুটোই খুশিতে রুমঝুম করছে। গতকাল থেকেই তার মনোভাব এমন। সালমাকে ফোন করে একবার ধন্যবাদও জানিয়েছেন। কিন্তু রান্নাঘরে ঢুকেই তার মেজাজ খারাপ হয়ে গেল। সাইমা এখনো উঠেনি। রান্নাঘর বাসি পড়ে আছে। কুলসুম বেগম দাঁত কটমট করে বিড়বিড় করেন, নবাবের বেটি। তারপর তমালদের ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দেন। হাঁক পেরে ডাকেন, বেলা কয়টা বাজে? নিজে না খাইয়া থাকো গে, আমাদের তো খাওয়ার অভ্যাস আছে নাকি? কি বউ আনলাম রে বাবা, 3 বেলা খাবারটা মুখের সামনে পাই না। দরজাটা খুলে গেল। সেই সাথে খুলল কুলসুম বেগমের চওড়া ঠোঁট। মৃদু ফাঁক হল। আপাদমস্তক সুন্দর সাজে সাইমা দাঁড়িয়ে আছে। নতুন ভাঁজ খোলা 3 পিস, ওড়নাটা একপাশে সেট করা, ভেজা চুলগুলো ছেড়ে দেওয়া, একপাশে ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। গাল দুটো লালচে আভা ছড়াচ্ছে। সেই সাথে চিকচিক করছে রোদ পড়ে। কুলসুম বেগম বউয়ের এমন সাজপোশাক দেখে অনেকটাই ঘাবড়ে গেলেন। তটস্থ হয়ে উঠলেন তৎক্ষণাৎ। মেয়েটাকে আজকাল কেমন যেন ভয় ভয় পান একটু। হয়তো মুখে মুখে চটাং চটাং জবাব চালায় তাই। তবে গতকাল ভালোই শিক্ষা হয়েছে। এবার যদি দেমাগ কমে। সাইমা ঝলমল কণ্ঠে বলল, আপনাকে পেয়ে ভালোই হয়েছে আম্মা। আজকের খাবারের মেনুটা বলে যাই। যাই রাঁধেন, 1 পদ শাক রাখবেন প্লিজ। আর ফ্রিজে দেখলাম অনেকদিনের ছোট মাছ পড়ে আছে। পারলে চচ্চড়ি করে ফেলুন। আপনার তো পয়সার হিসেব থাকে না। আমাদের থাকে। কারণ আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি তো। অযথা জিনিস কিনে অপচয় করতে গায়ে বাঁধে।
আর হ্যাঁ, আমার কিছু জামাকাপড় আছে, রোজই খালাকে দিয়ে ধুইয়ে দিবেন। আমি বেরোচ্ছি আম্মা। বের হচ্ছ মানে? কই যাও তুমি? হ্যাঁ, অফিস। আমি তো ঘর সংসার সামলানোর জন্য বিয়েটা করিনি। তবু সামলাতাম যদি এই সংসারটা আমার হতো। কিন্তু আপনি তো উঠতে বসতে খাইয়ে বুঝিয়ে দিচ্ছেন, এই সংসারটা আপনার, সো আপনার সংসার আপনাকেই বেস্ট অফ লাক। আমার অবশ্য একদিক থেকে ভালোই হলো। ঘাড় থেকে একটা দায়িত্ব নামলো। ঠান্ডা মাথায় অফিস করতে পারবো। কুলসুম বেগম চটে যাওয়া মেজাজে বললেন। চ খাইয়াও তেজ কমে নাই। সাইমা ঠোঁটের হাসি আরো চওড়া করে। না আম্মা, কমে নাই, আরো বাড়ছে। কিন্তু একটা জিনিস করলে আমার তেজটা একটু কমবে। সেই জিনিসটা করি? কুলসুম বেগম চোখমুখ কুঁচকে তাকিয়ে রইলেন। সাইমা হো হো করে হেসে উঠল। আপনারে দুইটা মা, রতে পারলে আমার তেজটা কমতো। যেহেতু সেইটা সম্ভব না, যেহেতু অন্য উপায়ই আমার তেজ কমানোর ব্যবস্থা করছি। আপনি ভুল মানুষের পায়ে পাড়া দিছেন আম্মা। নেহাত আমার শাশুড়ি বলে, অন্য কেউ হলে এতক্ষণে ছিঁড়ে টুকরো টুকরো করে রোদে শুকিয়ে আচার বানাতাম। কুলসুম বেগম হতভম্ব হয়ে গেলেন। সাইমা ওভাবেই তাকে রেখে বেরিয়ে পড়ল। আর সে বেরোনোর মিনিট খানেকের ভিতর বাড়িতে পুলিশ এলো। সাইমা গতকাল থানায় গিয়ে কুলসুম বেগম এবং তার বোনের নামে নির্যাতনের মামলা ঠুকে এসেছে। এ বাড়ির সকাল ফোটে দেরি করে। বেলা 9টার আগে কেউ বিছানা ছাড়ে না। কেউ কেউ গড়াগড়ি খায় 10টা পর্যন্ত। ছোটদের সীমানা আরেকটু বাড়িয়ে বেলা 11টা। এরপর আর কারো বিছানায় থাকার নিয়ম নেই। উঠে খেয়ে দিয়ে যে যার কাজে ব্যস্ত থাকো। কারো কাজে কারো হস্তক্ষেপ নেই। অন্যরকম নিরবিচ্ছিন্ন ঝামেলাহীন পরিবেশ। আজ একটু ঝামেলা হলো। 9টার আগেই বেল বেজে উঠল। খুলে দেওয়ার জন্য কাউকেই তোড়জোড় করতে দেখা গেল না। প্রথম বেলে কারো কারো তো চোখই খুলল না। দ্বিতীয় বেল দীর্ঘক্ষণ প্রেস করে রেখে কান ঝালাপালা করে দেওয়ার জোগাড় হতেই সাইমার মা বিরক্ত মুখে বিছানা ছেড়ে উঠে বসলেন। রাতে একটু দেরিতে শুয়েছিলেন। নীলা কি এক ভূতের মুভি দেখবে করে সবাইকে জাগিয়ে রাখল। একা বসে দেখতে ভয় পায়। ভয় পেলে দেখার দরকারটা কি? তার ছেলেমেয়েগুলো খুবই অদ্ভুত প্রকৃতির। তিনি প্রায় টলতে টলতে ডাইনিং থেকে আওয়াজ লাগালেন, যাই। তারপর হেলেদুলে এগিয়ে দরজা খুলে দিতেই চোখ দুটো বিস্ময় পরিপূর্ণ হয়ে উঠল। এ কি, তুই? সাইমা হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে। মা কে ঠেলে সরিয়ে সে ভিতরে ঢুকে পড়ল পরিচিত ভঙ্গিতে। তুই এই সাত সকালে থেকে? কোথাও গেছিলি নাকি? উহু, যাব। আর এখন সাত সকাল দেখলে কি? 9টা বাজতে চলেছে দেখো। সকাল তো 6টায় হয়। তুই এ কথা বলছিস? বিশ্বাস হচ্ছে না। আরও অনেক কিছুই বিশ্বাস না হওয়ার মতো যা আমি করেও এসেছি মা। এখন কথা না বাড়িয়ে জলদি চায়ের পানি বসাও। জমিয়ে দুধ চা করবে। আমার রেসিপিতে, মনে আছে তো নাকি? অনেকদিন খাওয়া হয় না। চুলগুলো আলুথালু হয়ে দুপাশে ছড়িয়ে আছে। সাইমার মা সেগুলো হাতখোপা করে নিলেন দ্রুততার সঙ্গে। বললেন, জামাই বাবাজি কই? সে আসবে না? সাইমা ভ্রু কুঁচকে তাকালো মায়ের জবাবে। বুঝলাম না, বিয়ের পর মেয়েদের একা বাপের বাড়ি আসা কি নিষিদ্ধ নাকি হারাম? তোর যা কথা, আমি কি তা বললাম? তা নয় তো কি? কই মেয়ে এসেছে, তাকে নিয়ে খুশি থাকো তা না জামাইকে খুঁজতেছ। আচ্ছা আর খুঁজলাম না, আমি চা বসাচ্ছি। তুই হাত মুখ ধুয়ে আয়। সাইমা শরীর থেকে ওড়নাটা খুলে নিতে নিতে বলল। তুমি বরং ফ্রেশ হয়ে আসো মা, আমি কিচেনে যাচ্ছি। বাকিরা কেউ উঠেনি? না, সবাইকে ডাকো। একটা অ্যানাউন্সমেন্ট আছে, যেটা সবার সামনেই করতে চাই যেন সবগুলো রিয়েকশন একসাথেই পাই। সাইমার মা এগিয়ে এসে মেয়ের কাঁধে হাত রাখলেন। হঠাৎ করেই তার বুকের ভেতরটা কু ডাকতে শুরু করেছে। মন বলছে, কিছু একটা হয়েছে যা খুব সূক্ষ্মভাবে তার মেয়ে এড়িয়ে যাচ্ছে। এমনকি চেহারায়ও ফুটিয়ে তুলছে না। অথচ চোখগুলো বলে দিচ্ছে, আমি ভালো নেই মা। তিনি নরম সুরে জানতে চাইলেন, কিছু হয়েছে সাইমা? সাইমা দিকে মাথা দোলালো। না, কিছু হয়নি কিন্তু এবার অনেক কিছু হবে। তুমি কি দ্রুত ফ্রেশ হয়ে সবাইকে ডেকে আনবা মা? আমার হাতে কিন্তু একদম সময় নেই। অনেক কাজ আছে। থানায় যেতে হবে, উকিল ধরতে হবে। তারা চিহ্ন। সালমা বেগমকে নিজ বাসা থেকে হেফাজতে নেওয়া হলো। কুলসুম বেগমকেও তার ভবন থেকে গ্রেফতার করা হলো। ঘটনাটি ঘটল একেবারে নিমিষের মধ্যে। ড্রয়িং রুমে হুটোপুটি এবং কুলসুম বেগমের চিৎকার শুনতে পেয়ে তমাল ছুটে এসে দেখল, তার মাকে কয়েকজন মহিলা দারোগা টেনে হিঁচড়ে ধরে নিয়ে যাচ্ছে। তমাল জেগেই ছিল। সে দেখেছে সাইমাকে পরিপাটি হয়ে বেরোতে। এরপর কি হলো, পুলিশ কখন এলো আর মা কে কেন ধরল, সে হিসেব মিলাতে পারে না।
একজন কনস্টেবলকে জিজ্ঞেস করলে জানতে পারল কুলসুম বেগম এবং তার বোনের নামে কেস করা হয়েছে। কুলসুম বেগম প্রধান আসামি, তাদেরকে গ্রেফতারের পরোয়ানা জারি হয়েছে। এখন যা হবে সব আদালতে হবে। তমাল মাথায় হাত দিয়ে বসে পড়ল যখন শুনল এই কেসের বাদী সাইমা আলমগীর। পুরো বিল্ডিং ছি রব পড়ে গেল। যারা কুলসুম বেগমকে এতদিন গুরুর মতো জানত, তারাও চমকে উঠল ভীষণ। কেউ কেউ খুশিও হল। কুলসুম বেগমের অত্যাচারের অতিষ্ঠ ছিল অনেকেই। অগোচর তৃপ্তি ভরা নিঃশ্বাস ছেড়ে বলল, একদম ঠিক হইছে। কয়েকজন দলবলে এসে পুলিশদের সামনে কুলসুম বেগমের স্বভাব, আচরণ, দাড়ি কমা সহ বলে যেতে লাগল। কনস্টেবল তাদের বিরক্তি স্বরে থামিয়ে দিলেন। বললেন, এসব এখানে বলে লাভ নেই, আপনাদের যা বলার কোর্টকে বলুন। কুলসুম বেগমকে যখন গাড়িতে তোলা হলো, তিনি অজ্ঞান হয়ে গেলেন। চারপাশে এত মানুষ, অথচ কোথাও তার আপন জনেরা নেই। সবার মুখে ছি ছি, চোখে খুশির ঝিলিক। তিনি এত অপদস্থতা সইতে পারলেন না। এত দিনকার অর্জিত সম্মান, ইজ্জত সব এক লহমায় শেষ। কুলসুম বেগম এই ভার নিতে পারলেন না। তবু তাকে ছাড়া হলো না, বরং চেতনাহীন দেহটাকে নিয়েই তারা থানায় পৌঁছুল। আনিস সাহেব এক কোণে বিমর্ষ মুখে বসে রয়েছেন। তার কাছেই তমাল বসা, মুখখানা গম্ভীর, চিন্তায় ভরা। সদর দরজা হাট করে খোলা। তন্মধ্যে নন্দিনী এসে হন্তদন্ত হয়ে ঢুকল। কাদো কাদো কণ্ঠে বলল, এসব কি হচ্ছে তমাল? তমাল নজর তুলে নন্দিনীর দিকে এক পলক চেয়ে আবারও চোখ নামিয়ে নিজের চিন্তায় ডুবে গেল। নন্দিনী এগিয়ে এসে তমালের পাশে বসে, চোখ দিয়ে বন্যার পানি গড়িয়ে পড়ছে। আম্মাকে পুলিশে ধরে নিয়ে গেছে। আম্মার নামে নাকি তোর ওয়াইফ কেস করছে। খালার নামেও করছে। আমি কিছু বুঝতে পারছি না। এসব কি হচ্ছে? সাইমা কই? ওকে ডাক, ও বলুক, এগুলোর কারণ কি? তমাল মুখ তাকালো পুনরায়, ক্লান্ত গলায় বলল, তোর মা ওকে পোপর দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল। তাতে কি কেস করে দিবে? তাদের জেলে নিয়ে যাবে? এটা কেমন কথা? সামান্য একটা পোপরে কেউ কারো বিরুদ্ধে নির্যাতনের মামলা কিভাবে করতে পারে? আনিস সাহেব নন্দিনীর সুর ধরে বললেন, বৌমা এবার একটু বেশিই বাড়াবাড়ি করছে না রে বাবা? আমি তো এসবের কিছুই জানতাম না। আমাকে এসে বলতো, আমি সমাধান করতাম। সে কিভাবে পারল এই ছোট্ট বিষয়কে কেন্দ্র করে মামলা করতে? মামলাটা কি হাতের মোয়া? তমাল ক্ষণকাল চুপ করে রইল। সত্যি বলতে সে সাইমাকে পোপর দেওয়ার ব্যাপারটায় আপসেট ঠিক, কিন্তু তাই বলে সাইমার এই পদক্ষেপকে একদমই সাপোর্ট করতে পারল না। পোপরকে কেন্দ্র করে জল এতদূর গড়ানো যায় না। গড়তে দেওয়া উচিতও না। কিন্তু কি করবে সে, ভেবে না পেয়ে নির্বতাকেই সঙ্গী করে নিল। নন্দিনী বলল, সাইমা কোথায়? ওকে ডাক, আমি ওকে জিজ্ঞেস করি, ও ঠিক কি করতে চাইছে। কি খেলা শুরু হয়েছে? আর এসবে কেন আমাকে মাকে জড়িয়েছে? এই বয়সে এসে আম্মা জেল খাটবে তমাল? তমাল আস্তে করে শুধু বলল, ও বাসায় নেই। গেছে কোথায়? ফোন কর। ধরেনি। কই গেছে? বলে যায়নি? অফিস। ঠিকানা দে, নাকি তাও জানিস না? জানি। তমাল নিজের ফোনটা নিয়ে আসে রুম থেকে। সাইমার অফিসের ঠিকানাটা একদম এক্সাক্ট ওর মনে নেই। একবার শুনেছিল, যাওয়া হয়নি কখনো। তবে অফিসের কাছাকাছি ওরা মিট করেছিল অনেকবার। এছাড়া অফিসের 2-3 জন কলিগ যাদের সঙ্গে সাইমার সম্পর্ক একটু ঘনিষ্ঠ, তাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব রয়েছে ওর। তেমন একটা যোগাযোগ করা না হলেও এই মুহূর্তে তাদের থেকে সাইমার ব্যাপারে খোঁজ নেওয়া যেতে পারে। তমাল একজনকে ফোন করে জানতে পারল, সাইমা আজ অফিস যায়নি। এমনকি আগামী বেশ কয়েকদিন সে লিভ উইথআউট পেতে আছে। ছুটি বাড়ানোর আবেদন করেছিল, মঞ্জুর হয়নি দেখে সে লিভ উইথআউট পে নিয়েছে। অথচ সকাল বেলা রেডি হওয়ার সময় তমাল জিজ্ঞেস করেছিল, কোথায় যাবে? সাইমা স্পষ্ট উত্তরে বলেছিল, অফিসে। যদি সে অফিস না গিয়ে থাকে তবে কোথায় গিয়েছে? তমালের মাথার ভেতর একটা সূক্ষ্ম ব্যথার সৃষ্টি হল। নন্দিনী জোরালো কণ্ঠে বলে উঠল, ওদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেছিস? আমি শিওর, সেখানে গেছে। এছাড়া আর কই যাবে? এভাবে বসে থেকে কিছু হবে না তমাল। এখনো সময় আছে। ওর সাথে খোলামেলা কথা বল। এই মামলা পারবে ডিসমিস করতে। নাকি তুই চাচ্ছিস কোর্টের চক্করকে টেকে নিজের জুতার তলা ক্ষয় করতে? তারা চিহ্ন। ঘরে উপস্থিত প্রত্যেকটা সদস্যের মুখ হতভম্ব হয়ে ওঠে। কারো কারো মাথায় আসমান ভেঙে পড়ে। বিশেষ করে সাইমার মা। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। অথচ সাইমা কি শান্ত, স্থির, চুপচুপ করে চায়ের কাপে চুমুক দিচ্ছে। আবার তৃপ্তিকর নিঃশ্বাস ছাড়ছে। যেন এই মুহূর্তে সে খুবই প্রশান্তিকর একটি মুহূর্ত কাটাচ্ছে। অথচ মুখ দিয়ে এই মেয়ে কি বলছে?
তার শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে তাও কিনা তার করা মামলায়। তিনি হতবিহ্বল কণ্ঠে বললেন, তোর কি মাথাটা একদম গেল সাইমা? সাইমা চায়ের কাপে আরেকবার ঠোঁট ছোঁয়ালো। তারপর সময় নিয়ে জবাবটা ছুড়ে দেয়, না মা, বরং মাথা একদম ঠিক আছে দেখেই আমি শুরু থাকতে কিছু মানুষের ডানা ছেটে দিচ্ছি। নইলে পরে উড়ে এতদূর চলে যাবে যে আর ধরতে পারবো না। তুই তোর শাশুড়ির নামে কেস করেছিস। হু, সঙ্গে তার বোনকেও আসামি দিয়েছি। জন আসামি। এরপরে আর যে আমার সঙ্গে বেয়াদবি করবে, সেও হবে এর অন্তর্ভুক্ত। যদি তমাল করে, তবে তমালও। সাইমার মা চিৎকার করে উঠলেন, আমি তোমাকে বলেছিলাম তোমার মেয়ে আধা পাগল হয়ে গেছে। সবকিছুতে লাই দিতে দিতে এই মেয়ে মাথায় চড়ে বসেছে। এখন দেখো। সাইমার মা যতটা উত্তেজিত, আলমগীর সাহেব ততটাই শান্ত। তিনি তরল গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে সাইমা? সবকিছু একা সিদ্ধান্ত নিলে চলে মা? সাইমা চায়ের কাপ এবার হাত থেকে সরিয়ে রাখল। কণ্ঠে জোর ঢেলে বলল, কিন্তু নিজের জীবনের ব্যাপারে সিদ্ধান্তটা সবসময় নিজেকেই নিতে হয় বাবা। আর সঠিক সময়ে নিতে হয়। মানুষের ভাগ্য উপর থেকে লেখা থাকে ঠিক, কিন্তু কলম তবুও আমাদের হাতে দেওয়া থাকে। যদি কিছু লিখতে পারি, তুমিই তো শিখিয়েছিলে বাবা, তাহলে নিজের জীবনের সাথে আপোষ কিসের? আলমগীর সাহেব ক্ষণকাল চুপ করে থেকে পুনরায় জানতে চাইলেন, মামলাটা কিসের? সাইমা একটু শান্ত হল, কণ্ঠের জোর কমে এসেছে। আস্তে করে জবাবে বলল, নারী নির্যাতন। কিসের ভিত্তিতে এই মামলা? সে আমাকে কোনভাবে না নির্যাতন করেছে এই দিনেই? মানসিকভাবে তো শুরু হয়েছে বিয়ের প্রথম রাত থেকেই। তারপর সেদিন তার সামনে তার বোন এসে আমার গালে দিল। সে বিন্দুমাত্র দুঃখ পাওয়া বা গ্লানিতে ভোগা তো দূর, উল্টো আমাকেই শোনালো, অতি বার বেড়েছিলাম নাকি? আচ্ছা বাবা, যে আজ আমায় দিয়ে চলে যায়, সে তো কাল এসে লাথিও রতে পারবে। আর যে শাশুড়ি আজ আমার অপমানে হাসছে, সে কি কাল আমার হয়ে খুব প্রতিবাদ করবে? নাকি সে নিজেও এই অপমানে সামিল হবে? আমি কি বিয়েটা করেছি অপমানিত হবার জন্য? সাইমার মা কথা কেড়ে নিলেন এই পর্যায়ে। শ্বশুর বাড়িতে অনেক কিছু হয় সাইমা। অনেক বিষয় মানিয়ে নিয়েই আমরা ঘর করেছি। তোর দাদি করেছে, নানি করেছে। তাই বলে আমাকেও করতে হবে মা? আসলে সমস্যাটা তাহলে আজকালকার না। সমস্যাটা গোড়া থেকে শুরু থেকেই যদি এসব অত্যাচারী শাশুড়িদের টাইট দেওয়া হতো তবে আর কোনো কুলসুম বেগম বাংলার ঘরে তৈরি হতো না। তোমার কোনো আইডিয়া আছে মা, যে কারণগুলো তোমাদের কাছে তুচ্ছ মনে হয়, যেগুলোকে তোমরা মানিয়ে নিয়ে চলতে বলো, এই সব কারণে কত মেয়ের সংসার ভেঙে যায়? কত মেয়ে গলায় দড়ি দিয়ে অকালে ঝরে? আমি এমন ও সুন্দর দাম্পত্য জীবন দেখেছি যেখানে মানিয়ে নিতে নিতে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরও সংসারটা বাঁচাতে না পেরে শেষে নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। কেন মা, প্রতিবার আমরাই কেন রে যাব? কারণ আমরা মেয়ে, আমরা দুর্বল। কোন দিক থেকে দুর্বল? আর এই যে কুলসুম বেগম, এরা কি মেয়ে জাত না? এদের ভেতর কি এমন বিশেষত্ব আছে যার কারণে এরা প্রতিবার জিতে যায়? সাইমার মা উত্তর দিতে পারেন না। চুপ করে থাকেন। সাইমা চুপ করে না। বিয়ের জীবনটা অল্পদিনের হলেও দাম্পত্য কলহ এর ব্যাপারে তার জ্ঞান সীমাহীন। ভার্সিটি পড়াকালীন বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিতে তার ছিল অসীম আগ্রহ, বিশেষত ডিবেটে ছিল অসাধারণ প্রতিভা। যুক্তিতর্কের কথায় তার সঙ্গে পেরে ওঠা ছিল মুশকিল। সেই সময় দিন দিন ডিভোর্সের হার বেড়ে যাওয়ার পেছনে মূল কারণ পারিবারিক কলহ নাকি পরকীয়া বিষয়ক একটি ডিবেটে অংশগ্রহণের কারণে সাইমার অনেক কিছু রিসার্চ করতে হয়। সে ভেবেছিল পরকীয়াই হবে মূল কারণ। কিন্তু আশ্চর্যজনকভাবে ফলাফল বেরোল, অধিকাংশ তালাকের পেছনে দায়ী থাকে ছেলের পরিবার। বিশেষ করে মা অথবা বোন। আশ্চর্য তাই না? এক নারীর সংসার ভেঙে দেওয়ার পেছনে দাঁড়িয়ে থাকে অন্য নারী। শাশুড়ির সঙ্গে মনোমালিন্য, তার মন ইচ্ছে অনুযায়ী চলতে পারার অক্ষমতা, শাশুড়ির অপছন্দের মেয়ে হয়ে ওঠা ইত্যাদি নানা কিছুকে কেন্দ্র করে গড়ে ওঠে এসব বিরোধ। বাড়তে বাড়তে রূপ নেয় চূড়ান্তে তালাকে। সাইমা বিস্ময় নিয়ে ভাবে, কোন দলিলে এত ক্ষমতা ছেলের মা, কে অথবা বোন, কে দেওয়া হয়েছে? কে দিয়েছে? কবে দিয়েছে? কিভাবে দিয়েছে আর কেনই বা দিয়েছে? যেখানে আমাদের ধর্মীয় শিক্ষা আমাদের শেখায়, এমন পরিস্থিতিতে স্ত্রীকে আলাদা বাসস্থান দাও। স্ত্রীর পাশে থাকো, তবু তোমরা তালাকে যেও না। সেখানে আমার বাবা মায়ের দেখভাল করতে না পারলে তোমার মতো বউ দিয়ে কি করব? একটা বউ গেলে 10টা পাবো ধরনের মেন্টালিটিকে ঢুকিয়েছে পুরুষ জাতির মস্তিষ্কে। এদের মা, নাকি এই সমাজ? সমস্যা আসলে কার? গোটা সমাজতন্ত্রের। একটি মেয়ে 20-22 বছর বড় হয়ে ওঠে একরকম পরিবেশে। এরপর তাকে সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশে পাঠানো হয় সারা জীবনের জন্য।
বলা হয় ওটিই তার আসল ঘর, অথচ সেই ঘরে তার ইচ্ছেমতো খাওয়া যাবে না, যখন তখন ঘুমানো নিষেধ, অবসরে বসা দায়, সারাক্ষণ চরকির মতো ঘুরে ঘুরে কাজ করো। তবু এটা এমন হলো কেন, ওটা অমন কেন, এটাও পারো না, বাবা মা কি শিখিয়েছে, আবার মুখে মুখে তর্ক, অভিযোগের ক্লান্তি নেই। তবু ভগ্ন হৃদয় মেয়েটা সবসয় যায় সংসারটা বাঁচানো যাবে বলে। শেষমেশ সেই সংসারটা কি বাঁচে? আর বাঁচলেও মেয়ের হৃদয়ের ক্যান্সারের মতো কতটা ছড়িয়ে পড়েছে, সে খবর রাখে কে? অথচ বিয়ে নাকি মেয়ের দ্বিতীয় জন্ম, দ্বিতীয় জীবন। এই যদি হয় দ্বিতীয় জন্মের চিত্র, তবে এই জন্ম আমরা চাই না। দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে আমরা কেউ আসিনি। সমস্যাটা কুলসুম বেগমের না, সমস্যাটা এই গোটা সমাজতন্ত্রের। তোমাদের সবার, ছেলের মা কে একটু বেশি কদর করো, ছেলের বাড়ির সবাইকে একটু বেশি আদর করো, যাতে করে তারা আমার মেয়েটাকে ভালো রাখে। এই চিন্তায় তাদের আদিক্ষেতা করে করে মাথায় তুলে দিয়েছ তোমরা। রাজার আসরে বসিয়ে, রানী সাহেবা বানিয়ে এরপর হুকুম চালিয়ে পিঠে চা, বুকের বাড়ি দিলেও মুখের উপর তালা লাগিয়ে দিয়েছ তোমরা। মেয়েদের শিখিয়েছ প্রতি পদে পদে, চুপ চুপ চুপ, কিছু বলো না, শাশুড়িরা এমন হয়, শ্বশুর বাড়ি জল্লাদের ঘর, মানিয়ে চলো, গুছিয়ে চলো, সহ্য করো, ওই যে একদিন যদি বেঁচে থাকো, 3 বেলা ভাত খেতে পারবেই। আর সেই ভাতের লোভে পড়ে আমরা আমাদেরকেই মেরে ফেলি, কেউ একেবারে কেউ বা তিলে তিলে। অথচ তোমাদের উচিত ছিল আমাদের শেখানোর, অন্যায় সয়েও না, অন্যায়কে না বলো, যেটা অন্যায় সেখানে কোনো আপোষ নেই। তাহলে আজ সব কুলসুম বেগম একবারের জন্য হলেও ছেলের বউয়ের মা হওয়ার চেষ্টা করত। সব স্যাক্রিফাইস শুধু আমাদের বেলায়। সিস্টেম। সাইমার শরীর কাঁপছে উত্তেজনায়। নীলা আতঙ্কিত মুখে ছুটে এসে সাইমাকে জড়িয়ে ধরল। ছোট ফুপু হাতে মুখ ঢেকে ডুকরে উঠেন। কান্নারত কণ্ঠে সুধান, অন্যায় সইতে পারলাম না বলেই আমার সংসারটা ঝরে গেছে। অথচ সবাই দোষ দিল কপালের। মুহূর্তে পুরো ঘরটা নিস্তব্ধতায় ছেয়ে যায়। যে যার জায়গায় পাথরের মূর্তির মতো বসে। সাইমার বলা প্রতিটি শব্দ সবার কর্ণকুহরে বেজে চলে ক্যাসেটের মতো। এমন সময়ে কলিং বেল বেজে ওঠে। সাইমা নিজেকে সামলালো। নীলাকে হাত ইশারায় দরজা খুলতে বলে নিজে উঠে এক গ্লাস পানি খেল। আনিস সাহেব, তমাল এবং নন্দিনী একসঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে। সাইমা ওদের দিকে ফিরে মৃদু হাসে। নন্দিনী ছুটে এসে সাইমার কাঁধ চেপে ধরে শক্ত করে। ছটফটে বলল, এটা তুমি কি করেছো? হ্যাঁ, কেন করেছো? আমরা সবাই কি রে গেছিলাম? আমরা কি সমাধান করতাম না? আনিস সাহেবও এগিয়ে এলেন নন্দিনীর পেছনে পেছনে, অনুনয়ের সুরে বললেন, এত বড় ডিসিশন নেওয়ার আগে তোমার কি একবার আমাকে জানানোর উচিত ছিল না মা? আমি তোমাকে সাপোর্ট করছিলাম না বলো? তাহলে কেন? তমাল কেড়ে নিল মুখের কথা, অস্থির হয়ে বলল, আমার কিচ্ছু ভালো লাগছে না সাইমা। প্লিজ তুমি মামলাটা তুলে নাও। আমি কথা দিচ্ছি, খালাম্নি তোমাকে সরি বলবে। সাইমা হেসে ফেলল তমালের কথা শুনে। ঠোঁটে হাসি রেখেই বলল, আমি তো শরীর জন্য কেস করিনি। তোমার কি মনে হয়, একটা শরীর জন্য আমি আদালত পর্যন্ত যাব? সাইমা, সরি তমাল, তোমরা সবাই আমাকে খুব সাপোর্ট করেছ। বাবা আপনি শুরু থেকে যখন দেখলেন, আমার সঙ্গে একের পর এক অন্যায় করা হচ্ছে, তখন নিশ্চুপ থেকে উল্টো তমালকে বুঝিয়েছেন আমাকে বোঝানোর জন্য। শেষে যখন স্ট্যান্ড করলেন, তখন আমার জন্য না, আপনার ছেলের সংসার ভেঙে যাচ্ছিল বলে করেছিলেন। সো আলটিমেটলি আপনি আমাকে না, আপনার ছেলেকে সাপোর্ট করেছেন। আর নন্দিনী তোমাকে আমি একটা ফ্রেন্ড ছাড়া আর অন্য কোনো চোখেই দেখিনি। তোমার সবকিছু জানার পর আমি তোমার লাইফটা নিয়ে শঙ্কিত ছিলাম। আমি চেয়েছিলাম তোমাকে সেটেলড করে দিতে যেভাবেই হোক। চেয়েছিলাম তুমি আবার নিজের পায়ে দাঁড়াও। কিন্তু তোমার মা যখন আমায় রলো তোমার হয়ে কথা বলার জন্য, আমি আশা করেছিলাম তুমি আমার হয়ে স্ট্যান্ড করবে। তুমি করনি, এন্ড দ্যাটস হাউ ইউ সাপোর্ট মি। থ্যাংক ইউ। আর তুমি তমাল। সাইমা তমালের সামনে একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো এইবার। তমালের দৃষ্টি ঝাপসা, হৃদয়ের উপর দিয়ে টর্নেডো বয়ে যাচ্ছে। সাইমা তমালের হাত দুটো আলতোভাবে চেপে ধরে বলল, বিয়ের প্রথম রাত নিয়ে প্রতিটা মেয়ের কি রকম স্বপ্ন জড়িয়ে থাকো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? শুধু ওই রাতটা নিয়ে না, বিয়ের পরের জীবন, সংসার, শ্বশুর বাড়ি, সবকিছু নিয়ে যেমন আতঙ্ক থাকে, শঙ্কা থাকে, তেমন স্বপ্নও থাকে। আমরা মেয়েরা কল্পনা বিলাসী। যখন থেকে বুঝতে শিখি, বিয়ে কি, স্বামী কি, সংসার কি, তখন থেকে আমরা আমাদের কল্পনায় নিজেদের সংসার সাজাই।
সেই স্বপ্ন যখন রমা র হয়ে ভেঙে যায় বাস্তবতার দেয়ালে লেগে, আমাদের কেমন লাগে জানো? জানো না, আঙুলে সূচ ফুটলে চিৎকার করে বাড়ি মাথায় তোলা মেয়েটাও বিয়ের পর হৃদয়ে তক্ষরণ নিয়ে নিশ্চুপ রয়। তুমি কি একবারও সেই ততে হাত বুলিয়েছ তমাল? যেটুকু স্ট্যান্ড আজ আমি নিয়েছি, সেটা কি আমার নেওয়ার কথা ছিল? যে ঝড়গুলো আমায় ছুঁয়েছে, সেগুলো আগে তোমার মুখোমুখি হওয়ার কথা ছিল না তমাল? বলো, ছিল না। তুমি আমার ঢাল। তবে আজ আমি ভেঙেচুরে দুমড়ে গেছি, তুমি অক্ষত কি করে? উত্তর দাও। চুপ কেন? উত্তর উত্তর দেবার ভাষা তো তমালের জানা নেই। কি উত্তর দেবে সে? কি বলবে? সরি, একটা শুকনো শরীতে সব শুকিয়ে যায়? আর দাগগুলি, কিসের ঘষায় উঠবে সেগুলি? সাইমা তমালের হাত ছেড়ে দিয়ে অল্প হাসে। অশ্রু ভরা জলে দৃষ্টি সরিয়ে নেয়। কণ্ঠে অসহায়ত্ব ঢেলে বলে, খুব আশা ছিল আমার, আজ সব শেষ। যাদের জন্য শেষ, তাদের আমি এমনি এমনি ছেড়ে দেব? না। হাত দিয়ে ডলে চোখ মুছে নিল, জোরালো ভাবে বলল এরপর একজন কেউ ছাড়ব না। এই মামলা ডিসমিস হবে না। কোনো কুলসুম বেগমকে ছাড়া হবে না। তার সাথে ইন্ধন দেওয়া কোনো সালমা বেগমকেও ছাড় দেওয়া হবে না। এদের ছাড়া মানে আরেক নারীর স্বপ্ন, ইচ্ছে, আকাঙ্ক্ষা, আবদার সবকিছু ছিন্নভিন্ন করে দেওয়া। এদের ছাড় দেওয়া মানে হলো আরেকটি সংসারের মৃত্যু। অন্যায়ের সঙ্গে অনেক তো আপোষ হলো, এবার একটু যুদ্ধের দামামা বাজুক। কোর্টের প্রথম দিন সালমা বেগমের জামিন হয়ে গেল। কিন্তু কুলসুম বেগম আটকে রইলেন। তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হলো। সেখানে গিয়ে কুলসুম বেগম জীবনের শেষ ধাক্কাটা খেলেন। মাস্টার বেডে হাত পা ছড়িয়ে ঘুমানো কুলসুম বেগমের জায়গা হলো জনাবিশেক মহিলার মাঝখানে। একদিকে কাত হলে অন্যদিকে ঘোড়া দেয়। এক পাশ হয়েই রাতভর কাটিয়ে দিতে হয়। সকালে উঠলে মনে হয় শরীরের একাংশ অবশ হয়ে গেছে। সেই সাথে গুণ লাগা গরম। এত বড় ঘরে মাত্র দুটো ফ্যান, তাও মাথার অনেক উঁচুতে। এক ঘরে বসবাস করে 20-25 জন সদস্য। এক একজনের শরীরের এক এক রকম গন্ধে কুলসুম বেগমের মাথাটা চক্কর দিয়ে ওঠে। আজীবন এসি ঘরে ঘুমিয়ে আসা মানুষটা হঠাৎ করেই গলিত লাভায় পড়েছে যেন। জ্বলছে পুড়ছে ভীষণ, অথচ একটুখানি শীতল হওয়ার অবকাশ নেই। দিনের সময়টা একটু ভালো কাটে তার। প্রায় সকলেই তখন ঘর ছেড়ে বাইরে ঘুরে ফিরে সময় কাটায়। আর কুলসুম বেগম তখন হাত পা ছড়িয়ে ঘুমিয়ে থাকেন। রাতটা কেটে যায় জেগে জেগে, দুশ্চিন্তায়। কখনো কখনো ফুপিয়ে ওঠেন। এই বিপদে কারো কথা মনে পড়ে না তার। শুধু আনিস সাহেবের করা কিছু যত্নের স্মৃতি মানস্পটে ভেসে ওঠে। জেলখানার চতুর্থ দিন। কুলসুম বেগম সদ্য ঘুম থেকে জেগে উঠেছেন। বাহিরে বেলা ফুরোচ্ছে। তিনি একটু একটু খিদে টের পাচ্ছেন। ভোরে উঠে একটু কলা রুটি পেটে চালান করার পর সেই যে শুয়েছেন, আর ওঠা হয়নি। এই 4 দিনেই শরীর পুরোপুরি নেতিয়ে গেছে। দুর্বল হয়ে পড়েছেন। কেউ দেখলে ভাববে দীর্ঘদিনের শয্যাশায়ী সে। তিনি আস্তে আস্তে উঠে বসলেন। মাথার ভেতরে এক ধরনের ভোঁতা যন্ত্রণা টের পাওয়া যাচ্ছে। ধোয়া ওঠা ভাতের উপর 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে খেতে ইচ্ছে করছে তার। কিন্তু এই ইচ্ছে এখানে স্বপ্নের মতোই। অবশ্য টাকা থাকলে অনেক কিছুই কিনে খাওয়া যায়। আপনের কি শরীর খারাপ বইন? কুলসুম বেগম চমকে গেলেন এবং লক্ষ্য করলেন তার থেকে 3-4 হাত দূরে একজন মহিলা দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। এনাকে উনি চিনেন না। এই 4 দিনে একবারের জন্যেও দেখেননি। নতুন এসেছে নাকি? কুলসুম বেগম একা মনেই কি যেন বিড়বিড় করলেন। মহিলা একটু এগিয়ে এলো এবার। আমি চাপা। আজকে আসছি এখানে। আপনি? কুলসুম বেগম মিয়ে যাওয়া কণ্ঠে প্রায় ফিসফিস করে উচ্চারণ করেন। কুলসুম, আপনার কি শরীর খারাপ খুব? কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। জানি না, কেমন যেন লাগে আজকাল। চাপা কুলসুম বেগমের কপালে নিজের ঠান্ডা হাতখানা চেপে ধরে জ্বর মাপলেন। জ্বর আছে, কিন্তু এখানে ওষুধের ব্যবস্থা আছে যতদূর জানি। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন। এখানে আপনার খেয়াল আপনাকেই রাখতে হবে বোন। কুলসুম বেগম কটাক্ষের স্বরে নিজে নিজে আওড়ালেন। আর খেয়াল? চাপা একটু কৌতূহল বোধ করে। চোখ মুখ দেখে বোঝা যায় না কি কারণে এখানে এসেছেন উনি। অবশ্য কারো চেহারা দেখেই বোঝার উপায় নেই কে কি পাপ করে। এই যেমন, সে যে একটা করেছে, তা তার সরল চোখ জোড়া দেখে কেউ পড়তে পারবে? পারলে তার এখানে থাকার নয়, এতক্ষণে ফাঁসির দড়ি গলায় ঝুলত। অবশ্য সেটাই ভালো হতো। তার একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্যই তো এই নিষ্ঠুর জীবন থেকে মুক্তি নেওয়া। চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চিন্তা ভাবনা বাদ দিয়ে কুলসুম বেগমের সাথে গল্পে আগ্রহী হলেন। আপা, আপনার ছেলে মেয়ে নাই? কুলসুম বেগম নিস্তরঙ্গ গলায় জবাব দিলেন। আছে। কয়জন? একটা ছেলে। একটাই?
হুম, সে কোথায়? আপনাকে দেখে না? দেখে, আপনি তাহলে এখানে। আপা রাগ করবেন না, আসলে বিনা অপরাধে কেউ তো এখানে আসে না। এই যেমন দেখেন না, আমিও একটা অপরাধের কারণে এখানে এসেছি। তা আপনার অপরাধটা কি? কুলসুম বেগম চাপার দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকালেন। গম্ভীর স্বরে বললেন। জানি না। চাপা বেশ অবাক হলেন। বিস্ময়ের সাথে উচ্চারণ করলেন। জানেন না? না জানি না। আমি তো আমার মতে কোনো অপরাধ করি নাই, কিন্তু আমার পোলার বউয়ে নির্যাতনের মামলা করছে। আমি নাকি তারে অত্যাচার করছি। তারে রছি, ধরছি, টছি, আর সেই জন্য এই যে শাস্তি পাইতাছি। কুলসুম বেগম জোরে একটি নিঃশ্বাস ছাড়লেন। চাপা আরো কৌতূহলী হয়ে পড়ল এরপর। একের পর এক প্রশ্ন করতে লাগল তাই। ছেলের নাম কি, কি করে, তার বিবাহিত জীবন কত বছরের, বাচ্চা আছে কিনা, তার সঙ্গে কবে থেকে বিরোধ, কি নিয়ে সমস্যা, সব কিছু। কুলসুম বেগম প্রথমে তেমন কিছু বলতে না চাইলেও আস্তে আস্তে চাপার সঙ্গে সহজ হয়ে এলেন। চাপাকে সবকিছু গোড়া থেকে একের পর এক বলতে লাগলেন, কি করে 2 দিনের একটা মেয়ে এসেই উনার পরিবারের সবাইকে নিজের হাতের কবজায় নিয়ে নিয়েছে সেই বিষয়ে বলতে গিয়ে তার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। চাপা হো হো করে হেসে উঠলেন। তুমি হাসতাছ? কুলসুম বেগমের ইচ্ছে করল ঠাস করে একটা বসিয়ে দিতে চাপার গালে। তিনি খুব কষ্টে নিজেকে সামলে মুখ ঘুরালেন। মাথার ভোঁতা ব্যথাটা বাড়ছে। শরীর নিস্তেজ লাগছে। বাইরে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। একটু পরেই ঘন্টা বাজবে। আর ঘন্টা বাজলে কেউই বাইরে থাকতে পারবে না। সবাইকে যার যার সেলে ফিরে আসতে হবে। এটাই নিয়ম। কুলসুম বেগম আবার শুয়ে পড়লেন। চোখ দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। তিনি বিড়বিড়িয়ে কি যেন পড়লেন, চাপা বুঝতে পারল না। হেসে ওঠার কারণে কুলসুম বেগমের তার উপর রাগ হয়েছে বুঝতে পেরে তিনি হাসি থামিয়ে মুখটাকে গম্ভীর করার চেষ্টা করলেন। কুলসুম বেগমের চুলের ফাঁকে আঙুল গুজে দিয়ে আলতোভাবে সিথি কাটতে লাগলেন। এই সেবাটুকু কুলসুম বেগমের খুব ভালো লাগল। তিনি কিছু বললেন না, চুপচাপ শুয়ে থেকে চোখ বন্ধ করে রাখলেন। প্রায় কিছুক্ষণ জনের কেউ কোনো কথা বলল না। তারপর একসময় নীরবতার বুক চিরে চাপার কণ্ঠস্বর বাজতে লাগল। চাপা চাপা আওয়াজে বললেন। আমি একটা করেছি আপা। কুলসুম বেগম বজ্রাহত হলেন কথাটা শোনামাত্র। উঠে বসবেন না শুয়েই থাকবেন, বুঝতে পারলেন না কিন্তু চোখ জোড়া সঙ্গে সঙ্গে মেলে তাকালেন। চাপা উনার উল্টো পাশে, তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু সে যে মিথ্যে বলছে না তা তার কণ্ঠের জোরে স্পষ্ট। কুলসুম বেগম জবাব দেওয়ার জন্য জুৎসই কিছু খুঁজে পেলেন না। ওদিকে চাপা তার গল্পের পাতা খুলে পড়তে শুরু করেছে। আমি একটা প্রাইভেট কলেজের শিক্ষিকা ছিলাম। আমার হাজবেন্ড প্যারালাইজড হন যখন আমার ছেলের বয়স 5.5 বছর। একটা অ্যাক্সিডেন্ট থেকে তিনি কোমায় চলে যান। অনেক চেষ্টা করে কোমা থেকে ফিরে আনতে পারলেও উনার শরীরের শক্তি আর ফিরিয়ে আনতে পারেনি ডাক্তারেরা। এরপর থেকে মানুষটা সম্পূর্ণ আমার উপর নির্ভর হয়ে পড়ল। কত লোকে আমায় কত কি বলতো জানেন আপা। এমনকি আমার পরিবারও চাইতো আমি যেন তাকে ছেড়ে দিয়ে নতুন কাউকে বিয়ে করে জীবন গুছিয়ে নেই। কিন্তু আমি মানুষটাকে তার রূপ, যৌবন, সম্পদ কোনো কিছুর লোভে পড়ে বিয়ে করিনি। উনার চোখের মায় পড়ে বিয়ে করেছিলাম। সেই চোখ জোড়ার মায়া সরিয়ে অন্য কাউকে নিজের জীবনসঙ্গী করা আমার জন্য অনেক কঠিন ছিল। আমি পারিনি। তাই একমাত্র ছেলে এবং স্বামীকে বেঁচে থাকার উছিলা বানিয়ে আমি জীবন পথে হাঁটতে লাগলাম। ছেলে বড় হলো। স্বামী আগের চেয়েও বেশি পঙ্গু হয়ে উঠল। দিন দিন তার অবস্থার অবনতিই হচ্ছিল। প্রথম প্রথম একটু কথাবার্তা বলতে পারলেও শেষে এসে তাও বন্ধ করে দিল। সারাক্ষণ শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতো আমার দিকে, ছেলের দিকে। ছেলের 25 হতেই ও জানালো, একটা মেয়েকে ওর পছন্দ আছে। বিয়ে করতে চায়। আমি আপত্তি করিনি। ছেলের সুখ দিয়েই সুখ। ছেলে বিয়ে করে নতুন বউ ঘরে আনলো। বিশ্বাস করেন আপা আমি তাকে ছেলের বউ হিসেবে না, আমার মেয়ের মতন করে ভাবতে লাগলাম। আমার তো মেয়ে নেই, তাই মেয়ের আদর, ভালোবাসা, স্নেহগুলো তাকেই দিতে লাগলাম। কিন্তু যত দিন যায়, আমার বউ আমাকে সহ্য করতে পারে না। আমার কথা তার কাছে বিষের মতো লাগে। সে সবসময় আমাকে এবং আমার স্বামীকে নিয়ে স্বপ্নের সাথে ঝগড়া করত। ও, বলতে ভুলে গেছি, আমার ছেলের নাম স্বপ্ন। স্বপ্নের মতো করেই ও আমাদের জীবনে এসেছিল। যাই হোক, আমরা বুঝতে পারছিলাম না সমস্যা কোথায়। রোজ সংসারে অশান্তি, চিৎকার, চেঁচামেচি, আমার ছেলে দিন দিন কেমন অন্যমনস্ক এবং অন্যরকম হয়ে যাচ্ছিল। তারপর একদিন, দীপা আর স্বপ্নের ভেতর তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো যেন। আমার হাজবেন্ড প্যারালাইজড, সে নিজে থেকে ওয়াশরুম যেতে পারে না। তার সবকিছু আমার উপর নির্ভরশীল।
বিছানাই সবকিছু। দীপা এসব সহ্য করতে পারে না। তার বমি আসে, খাওয়া দাওয়া অফ হয়ে যায়, ঘরে গুমোট পরিবেশ হয়ে থাকে, কটু গন্ধ করে। তার অতিষ্ঠ লাগে এসবে, তাই সে নিস্তার চায়। আমার হাজবেন্ডকে কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে বলে, সাথে আমাকেও। স্বপ্ন রাজি হয় না, এই নিয়ে বিবাদ চলে। শেষে স্বপ্ন রাজি হয়। আমার স্বামী এবং আমাকে আলাদা আলাদা বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করে। আমি মেনে নিতে পারি না। স্বপ্নের বাবা কিছু বলতে পারেন না ঠিকই, কিন্তু সব বুঝতেন। তিনি কেঁদে ভাসাতেন রাতভর। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতাম। শেষে একদিন সিদ্ধান্ত নিলাম, যাকে আমি যৌবন থাকতে ছেড়ে দেইনি, আজ তাকে ছেড়ে কি করে থাকব। একসাথে এতদিন বেঁচেছি, দরকার হলে একসাথে মা-রা যাব। তবু বিচ্ছেদ বা দূরত্ব আমাদের ভেতর আসবে না। সেই রাতেই আমি আমার স্বামীকে নিজের হাতে খুন করি এবং আমি ফাঁসি নিতে যাই। তার আগেই আমার ছেলের বউ আমাকে দেখে ফেলে এবং আজ আমি এখানে। আমার আফসোস নেই আমার স্বামীর মৃত্যুতে। তবে আফসোস আমি কেন তার সাথে সাথে রতে পারলাম না। অবশ্য আর মাত্র কিছুদিন আপা। কোর্ট থেকে রায় জানানো হবে শীঘ্রই। তারপর আমিও আমার স্বামীর কাছে চলে যাব। যদি আপনার ছেলের বউয়ের মতো আমার বউটা হতো, আমি তাকে মাথায় করে রাখতাম আপা। আপনি খাঁটি সোনা চিনলেন না। কি আফসোস। কুলসুম বেগম উঠে বসলেন। নিজের হৃদয়ে দাফনকৃত জ্বলন্ত গুণ চাপার শেষ কথায় দাউদাউ করে জ্বলে উঠল আবারও। তিনি হিসহিসিয়ে বলে উঠলেন, আপনিও আমারে দোষ দেন। এছাড়া কাকে দেব? আপনার মাথার স্ক্রু কি ঢিল, নাকি আপনার ভেতরে বিন্দুমাত্র শিক্ষার আলো নেই? বুঝতে পারছি না। আপনি বিয়ে করে একটা বাড়িতে গেলেন আর সেখানে আপনার শাশুড়ি আপনার সাথে এই কাণ্ডগুলো করলে আপনি কি করতেন? কুলসুম বেগম মুখ ভার করে বললেন, আমার শাশুড়ি এর চাইতেও বেশি করছে। আমি কিছুই করি নাই সেই তুলনায়। সে আছিল বিশ্ব জল্লাদ। আমার জীবনটা ভাজা ভাজা কইরা খাইছে। আর তাই আপনি আরেকজনের জীবন ভাজা ভাজা করছেন? আপনি আসলেই বোকা। আপনার সেই জল্লাদ শাশুড়ি আর আপনার ভেতর পার্থক্য কি রইল? কুলসুম বেগম জবাব দিতে পারলেন না। ফ্যালফ্যাল চোখে চাপার দিকে চেয়ে রইলেন। শুনেন বোন, কেউ কারো জায়গা নিতে পারে না। সে যত চেষ্টাই করুক। আপনার ছেলের বউ আপনার জায়গা কেড়ে নিতে নয়, বরং নিজের জন্য আলাদা জায়গা তৈরি করতেই আপনার ঘরে এসেছিল। আর সেই জায়গা তৈরিতে আপনার ভূমিকা হওয়া উচিত ছিল সবচেয়ে মুখ্য। কিন্তু দুঃখের বিষয়, আপনি নায়িকা হতে গিয়ে খলনায়িকা হয়ে গেলেন। এর চেয়ে যদি আপনার ছেলের বউয়ের সাথে একটু মিলমিশ করে, একটু আপোষ করে চলতেন, তাহলে আজ এই দিন আসতই না। বরং আপনার হুকুম থাকত সর্বশেষ কথা। আপনি বুঝলেন না। আপনি নিজের দোষে আপনার স্বামী, সন্তান সবার মন থেকে নিজের জায়গাটা নষ্ট করে ফেললেন। আমি দুদিন পর এই পৃথিবী থেকে চলে যাব। আপনি তো যাবেন না। আপনার ভবিষ্যৎ কি এরপর? এইখানে আজীবন থাকা? আপনার মনে হয় এরপরেও আপনার পরিবার আর আপনার ভেতরের সম্পর্ক ঠিকঠাক থাকবে কিছু? একটু মাথাটা কাজে খাটান। এখানে অফুরন্ত সময় পাচ্ছেন। ভেবে দেখুন, আপনি কি হারিয়েছেন আর কি হারাবেন। এখনো সময় আছে। ভালোমন্দ বুঝতে চেষ্টা করুন। দলে দলে সবাই এসে সেলে প্রবেশ করছে। দূরে ঢং ঢং আওয়াজে ঘণ্টা বাজছে। ঘোরাঘুরি সময় শেষ। মুহূর্তে শূন্য ঘরটা কোলাহলময় হয়ে উঠল। চাপা উঠে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে চুপচাপ বসে কুলসুম বেগম শুয়ে পড়লেন। তার পেট গুলিয়ে বমি পাচ্ছে। মাথার যন্ত্রণারা খুবলে খেতে শুরু করেছে। তারা চিহ্ন। সেদিন খুব কথা টাকা টি হয়েছিল তমাল এবং সাইমার মাঝে। এরপর থেকে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বললেই চলে। তমাল কয়েকবার কল করেছিল, মেসেজে ক্ষমাও চেয়েছিল, সাইমাই রেসপন্স করেনি। ওর কেমন যেন উদাসীন লাগছে সবকিছু। বিশেষ করে ওদের সম্পর্কটা। দুদিন পর পর ঝামেলা হবে, এরপর একটা সরি বলে দিলেই আবার সব ভুলে যেতে হবে। কেন? মানুষের হৃদয়ের আবেগ কি এতই ঠুনকো? তমালের প্রতি মায়া অনুভব হয়। ইচ্ছে করে ওর বুকে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদে। কিন্তু যে নীরব অভিমান জমেছে সাইমার হৃদয় গহীনে, তা যে পাহাড়ের মতো অটল। এত সহজে গলবার নয়। সাইমা সিদ্ধান্ত নিল, আগে এই কেসের একটা গতি হোক, এরপর সে তমালকে তার সাফ সাফ সিদ্ধান্ত জানিয়ে দেবে। রবিবারের উত্তপ্ত রোদ মাখা দুপুর। মাথার উপর সূর্য মামার প্রখর তাপ সবকিছু ঝলসে দিচ্ছে অবিরত। সাইমা ওড়নার আঁচল দিয়ে কপালের ঘাম ফোঁটা গুলি মুছে নেয়। নীলা এক বোতল পানি হাতে এসে বেঞ্চে বসল। ধীর স্বরে বলল, আপু, জিজুকে দেখলাম। ভালো। দায়সারা জবাবে এড়িয়ে যায় সাইমা। ওরা করতে এসেছে। আজ সাইমার কেসটা উঠবে। বাদী পক্ষকে ডাকা হবে বিস্তারিত ঘটনা জানার জন্য। সাইমা কিছু কথা গুছিয়ে রেখেছে।
কিন্তু সেসব আরও একবার মনে করতে গিয়ে দেখল, ওর কিচ্ছু মনে নেই। সব এলোমেলো, অগোছালো হয়ে গেছে। সাইমা মনে মনে নিজের প্রতিই বিরক্তবোধ করল। একটু নার্ভাস লাগছে। কিন্তু কেন এমন হচ্ছে? তমাল তার আশেপাশে আছে তাই? এত কিছুর পরও তমালের প্রতি আলাদা এফেকশন কাজ করছে। হৃদয়ের রং বোঝা সত্যিই কঠিন। তোমার ডিসিশন কি ডিভোর্স? নীলার প্রশ্নে ধ্যান ভাঙে সাইমার। একটু অপ্রস্তুত হয় ছোট বোনের মুখে এই শব্দটা শুনে। ইতস্তত করে বলে, জানি না, জিজুর সাথে কথাও বলো না ঠিক করে। মানছি উনি তোমার হয়ে স্ট্যান্ড করেনি। উনার উচিত ছিল তোমার জন্য অনেক কিছু করা। চাইলে পারত। বাট উনার দিকটা একবার ভেবে দেখো। ছোটবেলা থেকে মায়ের প্রতি ট্রমাটাইজ রইলেও তার বিরুদ্ধে কখনো যায়নি যে সে হুট করে এসে কিভাবে এত সাহস দেখাতে পারবে? তুমি যদি তাকে সাহস দেখানোর শ্বাসটুকু জোগাতে সাহায্য করতে তবে অবশ্যই সে তোমার জন্য দুনিয়া তোলপাড় করে দিত। তার চোখে আমি তোমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি। সাইমা বিরক্ত হল। হঠাৎ ওর হয়ে এত সাফাই গাওয়া কেন? আমি কারো হয়ে সাফাই গাচ্ছি না। আমার ব্যক্তিত্ব কেমন, ইউ নো দ্যাট না? আমি জাস্ট যেটা ঠিক মনে হচ্ছে সেটাই বলছি। আই গেস ওনাকে একটা শেষ চান্স দেওয়া উচিত। অ্যাটলিস্ট তোমার জায়গায় আমি হলে আমি এইটাই করতাম। বিয়ে এত মূল্যহীন ব্যাপার না যে এই গড়লো, এই ভেঙে গেল। এক্সাক্টলি। বিয়েটা অনেক মূল্যবান ব্যাপার লাইফে, দ্যাটস হোয়াই আমি সঠিকটা বেছে নিতে চাচ্ছি। এক ভুলের মাসুল কাটিয়ে গোটা জীবনটা নষ্ট করতে চাই না। ভুল মানুষ কেউ শুধরে ফেলা যায় আপু। তুমি তো জানো, এভরিওয়ান ডিজার্ভ আ সেকেন্ড চান্স, রাইট? সাইমা জবাবে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ট্রাস্ট মি অর নট, আমি উনার ভেতর তোমার জন্য স্পৃহা দেখেছি। তোমার উচিত শুধু সেটুকু বাইরে বের করে আনতে সাহায্য করা, দ্যাটস ইট। এন্ড আই থিংক ইউ লাভ হিম টু। সামটাইমস হৃদয়ের কথা শোনা উচিত। তারা চিহ্ন। এজলাসে জজ বসেছেন। মামলা কোর্টে উঠেছে। এক পাশের কাঠগড়ায় সাইমা দাঁড়িয়ে আছে, আরেক পাশের কাঠগড়ায় কুলসুম বেগম। কয়েক দিনের তফাতে তার বয়স যেন বেড়ে গিয়েছে। মুখের চামড়া ঝুলে পড়েছে। চোখে মুখে অসহায়ত্ব। যে তেজপূর্ণ দৃষ্টি তার মাঝে বিদ্যমান ছিল, তা আর নেই। দিশেহারা ভঙ্গিতে কাঠগড়ার এক পাশে শরীর লাগিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। দৃষ্টি সাইমার দিকে তোলা। সাইমা সেই দৃষ্টি পড়তে পারল। চোখ সরিয়ে নিয়ে জজের দিকে তাকালো। বাদী পক্ষের বিবৃতি শোনার জন্য জজসহ উপস্থিত কক্ষের প্রতিটি সদস্যগণ। সাইমা সময় নিয়ে ধীরস্থির কণ্ঠে বলল, আমার কেসটা আমার শাশুড়ির বিরুদ্ধে না। তমাল সহ বাকি সকলেই চমকে ওঠে। জজ সাহেব, আমার কেসটা শুধু আমার শাশুড়ি মায়ের বিপক্ষে নয়, বরং এই গোটা সমাজতন্ত্রের বিরুদ্ধে, যেখানে মেয়েদের প্রতিবাদ করতে নয় বরং চুপ করে নিজেকে মেরে ফেলা শেখানো হয়। জানেন জজ সাহেব, একটা মেয়ে কতটা স্বপ্ন আর আশা বুকে চেপে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়। প্রথম যখন বুঝতে শিখি বিয়ে কি জিনিস, তখন আমার বয়স 14। আমার মনে আছে, এক আঙ্কেল এন্ড আন্টির বেবি দেখতে হসপিটাল গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর দেখলাম, সবাইকে বেবিকে নিয়ে ব্যস্ত। বেবি কি করছে, খাচ্ছে, কাঁদছে কিনা, শরীর ভালো কিনা সবকিছুতে সবার নজরদারি। আর তার মায়ের উপর নজরদারি শুধুই তার বাবার। ওয়াইফকে ধরে ধরে ওয়াশরুম নিয়ে যাওয়া, নিয়ে আসা, বেডে বসিয়ে মুখে তুলে খাইয়ে দেওয়া, মাথা ব্যথা করছিল বলে চুলে তেল দিয়ে বেনি গেঁথে দেওয়া। আমি খুব মুগ্ধ হয়ে সবকিছু লক্ষ্য করি এবং সেই তখন থেকে বুঝতে পারি, বিয়ে বন্ধনটা কতটা পবিত্র, আকর্ষণীয়, সুন্দর। বিয়ের মাধ্যমে যে একজন পার্টনারকে পাওয়া যায়, তার হাত ধরে পৃথিবীর সর্বোচ্চ মমতাটুকু কুড়িয়ে আনা যায়। আর সেই পথটা সহজ হয় তখন, যখন পরিবারের বাকি সদস্যরাও সমানভাবে সাহায্য করে। কিন্তু যখন আমার শাশুড়ির মতো একজনের মুখোমুখি হতে হয়, সব স্বপ্ন, ইচ্ছে, আশা তীব্রভাবে হয়ে যায়। ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। এই দেশে অধিকাংশ মেয়েরাই সেই আর্তনাদ বুকে চেপে বয়ে বেড়ায় মৃত্যুর আগ পর্যন্ত। জানেন, একটা ভারী বুকের যন্ত্রণা কতখানি? আপনারা জানেন না, কারণ আপনারা পুরুষ। আপনারা সকালে গরম গরম রুটির সাথে রাতের আধারে কান্নারত স্ত্রীর মুখের কথা মিশিয়ে খেয়ে বাইরে বেরিয়ে যান। বাড়ি ফিরে সবার খোঁজ নিতে নিতে বলেই বসেন, একজন আছে যে আপনার সাথে খাবে করে অপেক্ষা করছিল। আপনাদের কাছে স্ত্রীরা ইম্পর্ট্যান্ট হয় না। তাদের আবেগ, অনুভূতি এসব বোঝাটা জাস্ট সময়ের অপচয়। মেয়েদের চাওয়ার শেষ নেই বলে তাদের ক্ষুদ্রাদি ক্ষুদ্র চাওয়াগুলোকেও এড়িয়ে যান। অথচ বেশিরভাগ মেয়েরা টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, দামি গয়নার সেট আর হাত ভর্তি শপিং ব্যাগে সুখ খোঁজে না।
মাথার উপর একটু হাত রেখে, তুমি কেমন আছো, জিজ্ঞেস করে দেখুন, সে খুশি হয়ে যাবে। একটা বেলির মালা অথবা 20 টাকার ফুচকা সঙ্গে আনুন, দেখবেন তার মুখের হাসি সরছেই না। রাতের আলাদা সময়ে তার সঙ্গে শারীরিকভাবে মেশবার আগে কতক্ষণ বুকে জড়িয়ে রাখুন, দেখবেন তার আর কোনো অভিযোগ থাকবে না। এই ছোট ছোট জিনিসগুলো দিতে আপনাদের এত কার্পণ্য কেন? বলুন তো। আম্মা, আপনি কেন আমায় মেয়ের মতো ভালোবাসতে পারলেন না? কেন সেই প্রথম দিন থেকে আমাকে আপনার প্রতিদ্বন্দ্বী ভাবলেন? আপনার মেয়ের বিয়ের প্রথম রাতে আপনি কি তার ঘরে গিয়ে তার সঙ্গে ঘুমুতেন আম্মা? প্রতি সকালে 30টা রুটি বানিয়ে হাতে ফোস্কা পড়ে যাওয়ার পরও আপনি তার দিকে একটু মলম এগিয়ে দিতেন না? নাকি আপনার নারী ছেঁড়া ধনেরাই সন্তান, আর অন্যের নারী ছেঁড়া ধনেরা কিচ্ছু না? আমি তো আমার জন্য একটা জায়গা তৈরি করতে এসেছিলাম আম্মা, আপনার জায়গা কেড়ে নিতে আসিনি। জানেন আম্মা, মেয়েরা শ্বশুর বাড়িতে স্বামীর চেয়েও বেশি চায় শাশুড়ির ভালোবাসা, শাশুড়ির আহ্লাদ, শাশুড়ির মমতা। এই একটি জিনিস শুধু নিজের পরিবারেই না বরং বাইরের 10টা ঘরেও আমাদের সম্মান এনে দেয়। আপনার ছেলে আমাকে সব বলেছে। আপনার বিবাহিত জীবন, আপনার সাথে করা আপনার শাশুড়ির আচরণ। কিন্তু সেসব তো আপনি আজও আঁকড়ে ধরে রাখলেন। কি লাভ হলো, কি পার্থক্য রইল? আপনি যেমন আজও আপনার শাশুড়ির নামটা তীব্র বেদনা নিয়ে উচ্চারণ করেন, ভবিষ্যতে আমিও তো সেভাবেই উচ্চারণ করব, তাই না আম্মা? অথচ আপনি কি চেয়েছিলেন, এই জীবনে আপনাকে আপনারই আপনজনেরা ঘৃণা করুক? আম্মা, আমায় একটু ভালোবেসে দেখতেন, আমি আপনাকে আমার হৃদয়ের সিংহাসনের একটি আসন দিতাম। জায়গা আপনাতেই তৈরি হয় না আম্মা, জায়গা করে নিতে হয়। আপনি সেই জায়গা করতে পারেননি। আপনি ব্যর্থ আম্মা, ব্যর্থ। সাইমা ক্ষণকাল থামল। চোখের কোণে এক ফোঁটা অশ্রু জল, সে সবার চোখের অগোচরে তা মুছে নিয়ে পুনরায় বলতে শুরু করল। কবে থেকে এই নিয়ম, এই রেওয়াজ সমাজে প্রচলিত হয়েছে, জানি না। তবে জানি এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বলার আগে শ্বশুর বাড়ি জল্লাদের বাড়ি স্লোগান শেখানোর। মেয়েদের জানানোর, শ্বশুরালয়ের দেয়ালের ওপারে আসল চিত্র কি হয়, কি হতে পারে, আর হলে আমাদের কি করা প্রয়োজন। আমরা যুদ্ধ করতে আসিনি, কারো সন্তানকে তার থেকে কেড়ে নিতে আসিনি, কাউকে তার জায়গা থেকে সরিয়ে দিতে সংসার দখল করতে আসিনি, আমরা এসেছি একটা নতুন জায়গা তৈরি করতে। আমরা এসেছি সবার ভালোবাসায় নতুন একটা জগৎ তৈরি করতে। আমরা চাই এমন একটা সমাজ তৈরি হোক, যেখানে সংসারকে কেউ ভয় পাবে না। এই শব্দটায় কেউ আতঙ্কগ্রস্ত হবে না। কোনো নারী আফসোস করে বলবে না, কেন বিয়ে করেছিলাম, কেন প্রতিবাদ করা শিখলাম না। কেউ এক পাহাড় সমান অভিমান পুষে ধিকি ধিকি বাঁচবে না। আমরা চাই প্রতিটা শাশুড়ির ভেতর মা থাকুক, মমতা থাকুক, সাংসারিক কষ্টে কাঁধে হাত রেখে বলুক, আমি আছি তোর পাশে মা। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সাইমা ঝোড়োঝোড়ো করে কেঁদে ফেলল। উপস্থিত পুরো কোর্টরুম নিস্তব্ধতায় মোড়া। কেউ নিঃশ্বাসটুকুও ফেলছে না যেন। তমাল চোখ নামিয়ে নিঃশব্দে কাঁদছে। তার কাঁধের উপর একটা হাত রেখেছে আনিস সাহেব। ভেতরটা তীব্র অপরাধবোধে ভরে উঠেছে তার। হঠাৎ করেই তিনি উঠে দাঁড়ালেন। ভেজা কণ্ঠে বললেন, তোকে আরও একটা মামলা করতে হবে রে মা, আমার নামে। কারণ আমিও সমানভাবে দায়ী। আমার মতো পুরুষেরা সঠিক সময়ে স্ত্রীর পাশে না দাঁড়িয়ে মা বাবা পরিবারের অন্যায়ের পাশে দাঁড়ায় বলে প্রজন্ম থেকে প্রজন্ম একজন করে কুলসুম বেগমের জন্ম হয়। অথচ আমাদের দায়িত্ব ছিল, কাটা তুলে ফুলকে বাঁচিয়ে রাখা। কুলসুম বেগম ঝাপসা চোখে স্বামীর দিকে তাকিয়ে আছেন। চোখের সামনে অতীতের হৃদয়বিদারক সেইসব দিনগুলো আজও তাজা। মাত্র 15তে বিয়ে হয়েছিল কুলসুমের। আনিসের বয়স প্রায় 27 তখন। বিশালাকা এই মানুষটার দিকে তাকালে কুলসুমের বুক ভিবভিব করত। তবু কি যে ভালো লাগতো তার। মানুষটার আশেপাশে থাকতে মনে অন্যরকম আনন্দ দোল খেত। তাই কাজের বাহানায়, নানান ছুতোয় মানুষটার সাথে সাথে থাকার আপ্রাণ চেষ্টা করত সে। ব্যাপারটা শাশুড়ি মায়ের ঠিক পছন্দ হলো না। তাই দুপুরের খাওয়া শেষে ভাত ঘুমের সময়টুকুতেও কাঁথা সেলাইয়ের কাজ ধরিয়ে দিতেন কুলসুমকে। রাজ্যের সব নকশা, রং বেরঙের সুতো, পাতলা কাঁথা, ভারী কাঁথা, শাশুড়ি মা আগে থেকেই এসব সেলাই করতেন। তারপর সেসব গঞ্জের হাটে বেশ ভালো দামে বিক্রি করা হতো। সেই দায়িত্ব কুলসুমের উপরও বর্তালো। ভোরে সূর্য ওঠার আগে কুলসুম জেগে উঠতেন। হাঁসের পায়ের মতো চলত তার পাগুলি। সারাক্ষণ দৌড়, একটু বিশ্রাম নেই। দুপুরের খাওয়ার পাট চুকিয়ে বসতেন কাঁথা সেলাইয়ের কাজ নিয়ে। রাতটা স্বামীকে কাছে পেতেন, তাও একমাত্র ননদ শিউলিকে সঙ্গে করে। মাঝে মাঝে মুখে আঁচল চেপে কাঁদতেন তিনি। আনিস তখন নির্বিকার ভঙ্গিয়ে অপর পাশ ফিরে শুয়ে থাকত। কোনো কোনো রাতে শারীরিক তাড়নায় কুলসুমকে টেনে নিতেন টয়লেটের ভেতর।
যতদিন শাশুড়ি জীবিত ছিলেন, কুলসুম শান্তিতে এক বেলা ভাত মুখে তুলতে পারেনি। না পেরেছে স্বামী সোহাগে সোহাগী হতে। সেই দুঃখবোধ, যন্ত্রণা এতই প্রবল এবং বিষাক্ত যে শাশুড়ি মা রা যাওয়ার পরেও কুলসুম বেগম তার জন্য একদিনও দোয়া করেননি। বরং প্রতিবার বলে এসেছেন, আমি আপনাকে ক্ষমা করব না। দিন ঘুরেছে, মাস পাল্টেছে, বছর এগিয়ে আজ তিনি তার শাশুড়ির জায়গায় দাঁড়িয়েছেন আর কুলসুম বেগমের জায়গায় দাঁড়িয়েছে সাইমা। কুলসুম বেগমের ভেতরটা হাহাকার করে ওঠে। তার মৃত্যুর পরেও নিশ্চয়ই সাইমা তাকে ক্ষমা করবে না। তার জন্য দোয়া করবে না। তাকে রোজ হাসরের ময়দানে সাইমার সমস্ত অভিযোগের জবাবদিহিতা করতে হবে নিশ্চিত। সেদিন সেই কঠিন সময়ে তিনি কি জবাব দিবেন? আর যোগ্য জবাবের অভাবে তার কি শাস্তি হতে পারে? হঠাৎ করেই তার ভেতরটা কেঁপে উঠল। জজ সাহেব কুলসুম বেগমকে জিজ্ঞেস করলেন, তার কিছু বলার আছে কিনা। কুলসুম বেগম মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানালো। নীরব সম্মতিতে মেনে নিল তার করা সমস্ত ভুলের অভিযোগ। যেহেতু শারীরিকভাবে সত্যিকার অর্থে কোনোই অত্যাচার করা হয়নি, তবে মানসিকভাবে অনেক কিছু সহ্য করতে হয়েছে, তাই কুলসুম বেগমকে 50,000 টাকা জরিমানা এবং 3 মাসের কাউন্সিলিং প্রযোজ্য করে এই মামলা খালাস করে দেওয়া হলো। সাইমা এবং কুলসুম বেগম জনেই কাঠগড়া থেকে নেমে এলো। সাইমা ক্লান্ত বোধ করছে। তমাল এগিয়ে এসেছিল, সাইমা পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। সে আজ হেরে যায়নি, তবু তার জেতার রং নেই হৃদয়ের উঠোনে। সে সবার চোখের আড়ালে তড়িঘড়ি করে বাড়ি ফিরল। বউ কি আর আইব না তমাল? সিএনজিতে বসে প্রশ্নটা করেন কুলসুম বেগম। উদ্দেশ্য ছেলেকে। উত্তরটা আনিস সাহেব দিলেন তমালের হয়ে। না, আসলে তো তোমারই ভালো গো। তোমার সংসারে দখলদারি করার আর কেউ থাকলো না। কুলসুম বেগম চুপ করে রইলেন। কয়েক মিনিট পর বললেন, তোমরা আমার উপরে অনেক রাগ, আমি জানি। রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি সবকিছু ঠিক করতে চাই তমালের বাপ। তুমিও কি আমারে সাহায্য করবা না? আনিস সাহেব বিস্ময় নিয়ে স্ত্রী দিকে তাকিয়ে রইলেন। তারা চিহ্ন। নীলার ধাক্কাধাক্কিতে সাইমার গভীর ঘুম চটে গেল। সে বিরক্তি নিয়ে উঠে বসে রেগেমেগে বলল, কি সমস্যা? এমন করছিস কেন? নীলা ফিসফিস করে জানালো, ভাইয়া আসছে। কে? জিজু। সাইমার ঘুম উড়ে গেল। সে শক্ত হয়ে বসে পুনরায় বিছানায় শুয়ে পড়ে কাঁথাটা গলা অবধি টেনে দিয়ে বলল, বল যে ঘুমাচ্ছি। আমার মুড নেই কথা বলার। বাট দ্যাটস নট ফেয়ার। মানুষটা এত চেষ্টা করছে আর তুমি একটা বার তার কথাই শুনছ না। তুই গিয়ে শোন যদি এত দরদ থাকে তো। আপা, চিল্লাস না নীলা, আমার শরীর ভালো লাগছে না। রাতে ঘুম হয়নি, এখন একটু ঘুমাবো। আমার বুকে তুমি যতক্ষণ খুশি ঘুমিও সাইমা, তোমায় কেউ বিরক্ত করবে না। আচানক তমালের কণ্ঠস্বরে এই কথা শুনতাই সাইমা এবং নীলা জনেই সচকিত হয়ে উঠল। সাইমা লাফ দিয়ে উঠে বসে চোখ জোড়া গোল গোল করে বলল, তুমি। নীলা বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। মনে মনে বলল, বেস্ট অফ লাক জিজু। তমাল এগিয়ে এসে সাইমার পাশে বসল। সাইমা গাঢ় হয়ে আছে, মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখা। তমাল সাইমার একটা হাত খুব জোড়াজুড়ি করে নিজের মুঠোয় ভরে নিল। গলার স্বরে মমতা মাখানো বলল, ইন্টারমিডিয়েট থাকতে আমার এক বন্ধু ছিল। একদম গলায় গলায় খাতির টাইপ সম্পর্ক। ওর মা আমায় খুব যত্ন করতেন, ভালোবাসতেন। আমি তাকে অনেক সম্মান করতাম। বেশিরভাগ সময় পড়াশোনার বাহানায় ওর বাড়ি গিয়ে পড়ে থাকতাম। ওদের পরিবেশটা অন্যরকম, আমাদের মতো এত ঝামেলাযুক্ত না। ওখানে সবার স্বাধীনতা ছিল, ওখানে ভালোবাসা ছিল। বিষয়টা আমার আম্মার পছন্দ হলো না। উনি আমাকে ইচ্ছেমতো রলেন। চাওয়া একটাই, আমি যেন আর কোনোদিন ওদের বাড়ি না যাই। এর কয়েক মাস পর আন্টি রা গেলেন ক্যান্সারে। কেউ বুঝতেই পারেনি, এত হাসি খুশি মানুষটার ব্লাডে ক্যান্সারের মতো নীরব ঘাতক জড়িয়েছিল। আমি উনার শটাও শেষবারের মতো দেখতে যেতে পারলাম না। সেই বার আমি কেঁদেছিলাম সাইমা। আকাশ বাতাস গগন কাঁপিয়ে খুব খুব কেঁদেছিলাম। তারপর সিদ্ধান্ত নিয়েছিলাম, এইবারই আমার শেষ কান্না। এরপর এই জীবনে যত ঝড়ই আসুক, আমি আর কাঁদব না। আমি হব জীবন্ত রোবট, যার আবেগ অনুভূতি ভালোবাসা মায়া কিচ্ছু নেই, কিচ্ছু থাকবে না। কিন্তু তারপর একদিন তোমাকে পেয়ে এই জ্যান্ত রোবটটা আস্তে আস্তে আবারও মানুষ হওয়া শুরু করলো। জানো সাইমা, আমি তোমার হাসিতে হেসেছি, তোমার দুঃখে কেঁদেছি। কেউ যখন তোমার সঙ্গে খারাপ আচরণগুলো করেছে, আমি ভেতরে ভেতরে দগ্ধ হয়ে গেছিলাম। জলে পুড়ে ছারখার হয়ে যেতাম, কিন্তু মুখ ফুটে বলতে পারতাম না কিছুই। ওই যে আমার চুপ করে থাকার স্বভাব, আমাকে ধীরে ধীরে রোবট বানিয়ে ছেড়েছিল। কিন্তু বিশ্বাস করো সাইমা, আমার কষ্ট হতো।
অনেক কষ্ট হতো। আমি প্রকাশ করতে পারতাম না রে। আমার ভেতর প্রকাশ করার ক্ষমতাই নেই। আমার মা সেটাকে রে নিয়েছে। সেই সাথে তোমাকেও কে রে নিল। তোমাকে হারিয়ে এই টা দিন আমি পাগলের চেয়েও বেশি পাগলামি করেছি, জানো সাইমা। তুমি একবার চোখ তুলে আমায় দেখো, এই চোখের সমুদ্র দেখতে পাবে। আমি কতগুলো রাত ঘুমাই না সাইমা। বুকের ভেতরটা পাহাড় সমান ভার জানো। আমি কোথাও শান্তি পাই না। সিগারেটও আমার এই অশান্তি কমাতে পারছে না। আমার চোখ বন্যার জল ভাসিয়েছে। তুমি মোছনি। তুমি অভিমানে কত দূরে সরে গেছো। আমার কান্নারা সেই শহরে পৌঁছায় না, না সাইমা। আমি আমি কি এতই খারাপ একটা মানুষ যে তোমার ভালোবাসা এভাবে হারিয়ে ফেললাম? তবে কি বাকি জীবনটা তোমায় হারানোর অভিশাপ নিয়েই কাটিয়ে দিতে হবে সাইমা? আমি তো পারবো না। আমি পুরুষ কিন্তু আমি এত শক্ত নই। আমায় তুমি নরম করে দিয়েছ। তোমার প্রতি, তোমার ভালোবাসার প্রতি। সেসবকে রে নিয়ে তুমি আমায় একা করে দিও না সাইমা। রে যাব বিশ্বাস করো, আমার আত্মার তত্ত্ব হবে জান। আমায় একটা সুযোগ দাও। একটা সুযোগ প্লিজ। আমি তোমায় নিয়ে অনেক দূরে চলে যাব। যেখানে একটা ছোট্ট সংসার হবে। তোমার, আমার, আমাদের। সাইমা, এই সাইমা, চুপ করে থাকবে এখনো? কিছু বলো না। তোমার কণ্ঠ শোনার জন্য আমার ভেতরটা ছটফটায় রে। একবার হাত দিয়ে দেখ, এই হৃদয় কতখানি বিষের বাতাস ছড়িয়ে পড়েছে। সাইমা নিজেকে সামলে নিবে কোন জাদু বলে। হৃদয়ের প্রতিটি শিরা উপশিরায় তমালের নামের মিছিল। সে মুখ তুলে তাকিয়ে দেখল, বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে ছেলেটা। যেন ছোট্ট শিশু, প্রিয় খেলনাটা হারিয়ে গেছে। এমনই একদিন সে কেঁদেছিল বলে তাকে বুকে আগলে নিয়েছিল এই মানুষটাই। আজ তার জায়গায় এই মানুষটা কাঁদছে আর সে মুখ ঘুরিয়ে রাখবে? না, অত পাষাণ ও সাইমার হৃদয় না। সে ঝাপটে জড়িয়ে ধরল তমালকে। প্রিয়তমার আলিঙ্গনে তমালের উপচে পড়া কান্নার স্রোত বেড়ে হতো দ্বিগুণ। সাইমা তাকে বিন্দুমাত্র শান্ত করার চেষ্টা করল না। নিজের বাহুডোরে আঁকড়ে বসে রইল শেষ অশ্রু ফোঁটাটি ঝরে পড়ার আগ পর্যন্ত। তারা চিহ্ন। কলিংবেলের শব্দ পেয়ে আনিস সাহেব দরজা খুলে দিতে উঠে এলে পেছনে পেছনে কুলসুম বেগম এসে আটকালেন। আমি খুলতেছি। আনিস সাহেব এক পাশে সরে দাঁড়ালেন। কুলসুম বেগম দরজা খুলেই তমালকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলেন। জিজ্ঞাসু চোখে বললেন, বৌমা কই? সিঁড়ি বেয়ে ঠিক তখনই উপরে এসে দাঁড়ায় সাইমা। কুলসুম বেগমের ঠোঁট জুড়ে হাসির ঢেউ। তমাল মুখটাকে গম্ভীর করে রেখেছে তখনও। সাইমার অস্বস্তি হচ্ছে ভীষণ। কিভাবে রিয়েক্ট করবে ঠিক বুঝতে পারছে না। কুলসুম বেগম বললেন, আসো বউ, ভিতরে আসো। তমাল বাধা দিয়ে বলল, আমরা এখানে থাকতে আসিনি আম্মা। কুলসুম বেগমকে হতভম্ব দেখালো এই কথায়। আমরা আসছি তোমাদের দোয়া নিতে। আমাদের বিয়েটা অনেকদিন হয়ে গেলেও সংসারটা আজও শুরু করতে পারলাম না। এখানে থাকলে পারবো কিনা তাও বুঝতে পারছি না। তাই আমরা জনেই সিদ্ধান্ত নিছি, এখান থেকে দূরে কোথাও চলে যাব। যেখানে একটা সংসার হবে। আমার, ওর, আমাদের। কুলসুম বেগমের চোখের কোণে পানি চিকচিক করতে দেখা গেল। সাইমা বুঝতে পারল আবারও কোনো কাহিনী শুরু হবে নিশ্চয়ই। এত সহজেই তার শাশুড়ি ছেলে আর ছেলের বউকে আলাদা হতে দেবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কুলসুম বেগম এগিয়ে এসে সাইমার মাথায় হাত রাখলেন। তুমি ঠিক বলছো। একটা মাইয়া অনেক আশা আর স্বপ্ন নিয়া বিয়া বসে। সেই স্বপ্ন আর আশাগুলা ভাইঙা যায় আমার মতন শাশুড়ির কারণে। আমি যখন তোমার শ্বশুরের সাথে বিয়া বসি, আমারও দুই চোখ ভরা স্বপ্ন ছিল, একদম তোমার মতো। কিন্তু আমার ব্যর্থ কপালের দোষ, একটা স্বপ্নও পূরণ হয় নাই। আমার বিবাহিত জীবনটাই মনে করার মতো একটা সুন্দর স্মৃতিও আমার মাথায় নাই। এই কারণে আমার মাথাটা বিগড়ায় গেছিল। কারো সুন্দর সম্পর্ক আমার সহ্য হইত না। মনে হইত যা আমি পাই নাই তা আরেকজন পাইয়া যাইতেছে। আমি কেন হতে দিমুতা? তাই তো কত পাগলামি করছি। সবার লগে জিতা গেলেও তোমার সাথে আর পারলাম না। কিন্তু এই হারাটা আমার চোখ খুইলা দিছে রেমা। তুই যদি আমার ছেলের জীবনে আরো আগে আসতি, আমার বোধ আরো আগে খুলত। তুই আমার মেয়ের মতো, নাইলে আজকে তোর পা দুইটা জড়াইয়া ধইরা বলতাম, আমারে মাফ কইরা দিতে। সাইমা অস্বস্তিতে টা রয়েস হয়ে বলল, ছি ছি আম্মা, এমন কথা বলবেন না। না রে মা, আমার ক্ষমা চাওয়া উচিত। আমি তোর সাথে যা করছি, তার কারণে তোর সব স্বপ্ন ভাইঙা যাইতো। আল্লাহ রহম করছে, তার আগেই তুই উছিলা হইয়া আসছস। আর আমার চোখ খুলে দিছস। তোরা যদি ভাবস আলাদা সংসারে শান্তিতে থাকবি, তো থাক, আমার কোনো আপত্তি নাই রে মা। ছুটির দিন গুলায় আসিস। এই অপরাধী মাতোদের অপেক্ষা করে পথ চেয়ে বসে থাকবে।
আর শোন, ঘরের কাজে যা লাগবে আমাকে ফোন করবি, আমি দূরে থেকেও সবসময় তোর পাশে থাকবো মা। এতে যদি আমার একটু পুণ্য হয়, আমাকে মাফ করে দিস মা। তোর মনে যে ত আমি বানাইছি, তা মিটাইতে পারবো না ঠিক, কিন্তু নতুন করে আর কোনো ত যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে পারবো। কুলসুম বেগম তমালকে উদ্দেশ্য করে বললেন, ওর সাথে কখনো খারাপ আচরণ করিস না। ব্যস্ততার অজুহাতে দূর করে দিস না। বৌমা কি বলতে চায়, সবসময় মন দিয়ে শুনবি। আর খেয়াল রাখবি, ওর উপর কোনো ঝড় আসার আগে যেন তা তোর উপর দিয়ে যায়। বিয়ের পর একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ হয় তার স্বামী। তোর বাপে আমার সম্পদ হইতে পারে নাই, কিন্তু আমার ছেলে যেন তার স্ত্রীর কাছে পারে। কুলসুম বেগম হাত ভরে জনকে দোয়া করে দিলেন। সাইমার খুব ইচ্ছে করল একবার কুলসুম বেগমকে জড়িয়ে ধরে, কিন্তু অজানা এক জোরতার কাছে সে কাবু। ক্ষণকাল পর তারা বেরিয়ে গেল নতুন ঘরের উদ্দেশ্যে। মাথার উপর গুড়ি গুড়ি বৃষ্টি ফোঁটা। আবহাওয়া অদ্ভুত খেল দেখাচ্ছে। এই রোদ, এই বৃষ্টি, যেন ঠিক জীবনের প্রতিচ্ছবি। কখনো রোদের ন্যায় ঝোকমক করে হাসছে, কখনো বা বৃষ্টি ফোঁটা হয়ে বিষণ্ণতা নামাচ্ছে। তমালের হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছে ও। তমাল এদিক ওদিক বারবার তাকিয়েও একটা ট্যাক্সি বা সিএনজি খুঁজে পাচ্ছে না। এদিকে বৃষ্টির বেগ বাড়ছে। গাছের তলায় আশ্রয় নিলেও খুব বেশিক্ষণ এখানে থাকা যাবে বলে মনে হয় না। তমালকে চিন্তিত হতে দেখে সাইমা অগোচরে হাসল। তার মনের ভেতর 101টা রঙিন প্রজাপতি। আজ নিজেকে কিশোরী প্রেমিকার মতন লাগছে, যে বাসা থেকে লুকিয়ে এসেছে প্রেমিকের সঙ্গে বৃষ্টিবিলাস করবে বলে। বাসাটা কবে খুঁজলে? যখন তুমি অভিমানিনী, তখনই খুঁজে রেখেছিলাম। খুব সুন্দর, 2 রুমের ছোট্ট একটা ফ্ল্যাট। আমার অফিস থেকে কাছেই। কোয়ার্টার পেতে তো দেরি আছে। একটু অ্যাডজাস্ট করতে হবে জায়গা নিয়ে, তবে ভালোবাসার কোনো কমতি হবে না। একটা ওয়ার্ক টেবিল, মাটির ভাঁড়ে 2 কাপ চা আর একটা বিছানা আমাদের, এটুকু হলেই যথেষ্ট তো। সাথে 2টো বাগান বিলাসও দেব। খুব দূর, অল্প কাছেই। জ্বরের ধাত আছে, আছে সামান্য। থাকুক, তবু আজ আমরা বৃষ্টিতে ভিজে যাব। জ্বর হলে? এ পর্যায়ে সাইমা গাঢ় দৃষ্টিতে তাকালো তমালের দিকে। ঠোঁটে এক চিলতে লাজুক হাসি নিয়ে বলল, আমি জলপট্টি দিতে জানি। ওরা হাত ধরে এগিয়ে চলল। বৃষ্টির জোর বাড়ছে। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে সহসা। তবু ওদের এগোনোর পথে ভয় নেই, নেই কোনো আতঙ্ক। জনের চোখে স্বপ্নের ঝিলিক। সত্যিকার অর্থেই এবার শুরু হতে যাচ্ছে সংসার। ওদের ভালোবাসায় মাখানো সংসার। সমাপ্ত। ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।